এই যে চৌধুরী সাহেব, আজকেও কি অফিসে যাওয়ার এত তাড়া? তোমার এই রোমান্টিক বউটার দিকে তাকানোর মতো 5টা মিনিট সময় কি হবে না? আরোহী, তোমার এই মায়াবী চোখের দিকে তাকালে আমার অফিসের সব ফাইল আর মিটিংয়ের কথা মাথা থেকে ডিলিট হয়ে যায়। তুমি কি চাও চৌধুরী কোম্পানির এমডি আজ অফিস ফাঁকি দিক? চাইলে তো খুব ভালো হতো। ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন তো এত অফিস অফিস করতে না। আর এখন বিয়ে করে ঘরে আনার পর শুধু কাজের বাহানা। তখন পুতুল গাড়ি ভাঙতাম তোমার এই মিষ্টি ডাক্তার দেখার জন্য, আর এখন তোমাকে এই বুকে আগলে রাখি কারণ তুমি ছাড়া এই জীবন চৌধুরী এখন একদম অচল। তুমি দিন দিন বড্ড বেশি রোমান্টিক কথা বলা শিখে যাচ্ছ জীবন। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে তো? তুমি শুধু আমার পৃথিবী নও আরোহী, তুমি আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাস। দুষ্টু বড় একটা। সকাল সকাল এত রোম্যান্স করলে আমি কিন্তু তোমাকে আজ অফিসে যেতে দেব না। এবার চলো, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে সকালে নাস্তা সাজানো হচ্ছে। পুরো পরিবার একসঙ্গে বসেছে। জীবন আর আরোহীর বিয়ে হয়েছে ঠিক 1 মাস আগে। পারিবারিক পছন্দেই তাদের বিয়ে হয়। তবে আরোহী ছোটবেলা থেকে জীবনকে মনে মনে ভালোবাসতো। জীবন, আজকের অফিসের বিকালের মিটিংটার ফাইল সব রেডি তো? ওই জাপানি ক্লায়েন্ট কিন্তু খুব কড়া। হ্যাঁ বাবা, আমি সব গুছিয়ে নিয়েছি। অফিসের অ্যাসিস্ট্যান্ট রকিকে কাল রাতেই ফাইলগুলো রিচেক করতে বলেছিলাম। তা তো ঠিক আছে বড় ভাই, কিন্তু আমার জামাইয়ের খাওয়া দাওয়ার দিকে কেউ খেয়াল রাখছে তো? ও তো কাজের চাপে সকালের নাস্তাই করতে চায় না। তোমার মেয়ে থাকতে সেই চিন্তা অন্য কাউকে করতে হবে না গো। মেয়ে তো আমার, জামাই বলতে একদম অজ্ঞান। সেটা তোমরা একদম ঠিক বলেছ। আরোহী এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে জীবন ছেলেটা একদম বদলে গেছে। আগে সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতো, এখন কত হাসি খুশি থাকে। হবে না কেন? আমার আরোহিমা লক্ষ্মী। ও ছোটবেলা থেকেই জীবন ছাড়া কিছু বুঝতো না। জীবন যখন পড়তে বিদেশ গেল, মেয়েটা কেঁদে কেঁদেই দিন পার করছে। দাদিমা একদম সত্যি কথা বলেছে। আপু তো দুলাভাইয়ের জন্য ডায়েরি ভরে কবিতা লিখতো। এক একটা কবিতা যে কি রোমান্টিক ছিল। লজ্জায় লাল হয়ে তানিয়াকে থামিয়ে বলে, তানিয়া, একদম চুপ কর তো। বড়দের সামনে কি সব বানিয়ে বানিয়ে বলছিস? ভাবি, লুকানোর কিছু নেই। ভাইয়াও কিন্তু তোমার লেখা কবিতাগুলো ডেস্কে লুকিয়ে রেখে মাঝরাতে পড়তো। আমি নিজের চোখে দেখেছি। দাদাবাবু, দিদিমণি সবার জন্য গরম ধোয়া ওঠা এলাচ চা এনেছি। খালাম্মা, দুপুরে রান্নায় কি কি পদ তুলবো? আরোহী আপাতত ভাইজানের পছন্দের সর্ষে ইলিশ রাখতে চাইলো, কিন্তু মশলা তো কম আছে। সর্ষে ইলিশের দরকার নেই কুলসুম। রাঁধুনির হাতের ভালোবাসা থাকলে সাধারণ ডাল ভাতও অমৃত লাগে। আরোহী চোখ টিপে জীবনকে ফিসফিস করে বলে, তাই নাকি চৌধুরী সাহেব? মুখে তো খুব বড় বড় কথা। তাহলে আজকে দুপুরে শুধু 1 পিস কাঁচামরিচ আর ডাল ভাতে খাওয়াবো আপনাকে। দেখে কেমন অমৃত লাগে। আচ্ছা বাবা, ভুল হয়েছে, মাফ করে দাও। সর্ষে ইলিশটাই রাঁধো। দুপুর 2টা। জীবন তার শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় দরজায় নক করে তার বন্ধু আবির ঢোকে। কিরে জীবন, বিয়ের পর তো তুই দেখি আমাদের বন্ধুত্বের একদম ভুলে গেছিস। ফোন দিলে শুধু বলিস ব্যস্ত আছি। আরে না রে আবির, নতুন প্রজেক্টের চাপ তো জানিস, তার উপর সংসারের দায়িত্ব। আরোহী, ও এখানে এই উক্ত দুপুরে কেন এসেছে? কোনো বিপদ হলো নাকি? রনি, ওকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। শুধু আরোহী নয় জীবন ভাইয়া, আমিও আছি। আরোহী তো তোমাকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারছে না ঘরে, তাই লাঞ্চ বক্স নিয়ে সোজা অফিসে চলে এলো। মিম, তুই একটু থামবে প্লিজ? জীবন, তুমি সকাল থেকে একটা ফোনও করনি। আমি ভাবলাম তুমি হয়তো লাঞ্চ করতে ভুলে গেছো, তাই আমি আর মিম মিলে তোমার প্রিয় খাবারগুলো নিয়ে চলে এলাম। বাহ, আমরা তাহলে এখন এখানে পুরোপুরি কাবাবে হাড্ডি। চলি মিম, এদের রোমান্স করতে দিই। আমরা বরং রনির কাছ থেকে কফি খেয়ে আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে।
হঠাৎ করে আকাশ কালো করে চৌধুরী বাড়ির চারপাশ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। ড্রয়িং রুমে দাদিমা সোফায় বসে আছেন, পাশের ডাক্তার জামান তার চেক আপ করছেন। রফিক সাহেব, আমার প্রেশার একটু বেশি, ভয়ের কিছু নেই, তবে এই ঝড়োয়া ভয় ওনাকে একটু শান্তিতে রাখতে হবে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। ওরে বাবা, আজ যে কি ঝড়, কারেন্টটাও চলে গেল এই সুযোগে। ঠিক এই সময় জীবন আর আরোহী অফিস থেকে বাড়ি ফেরে। গাড়ি থেকে নেমে দুজনেই ভিজতে ভিজতে ভেতরে ঢোকে। আরোহী ঠান্ডায় কাঁপছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত রোমান্টিক আনন্দ। জীবন, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে ছাদে গিয়ে আর একটু ভিজি। একদম না আরোহী, তোমার ঠান্ডা দাঁত কাঁপছে এখন। চলো ঘরে গিয়ে কাপড় পাল্টাবে। তুমি যত যাই বলো চৌধুরী সাহেব, তোমার এই শাসন মেশানো ভালোবাসায় আমার সবচেয়ে প্রিয়। ঝড়ের তীব্রতা আরও বাড়তে থাকে, আর চৌধুরী বাড়ির নিঝুম অন্ধকারে জীবন আর আরোহীর হৃদয়ের দূরত্ব আরও কমে আসে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে আছে। জীবন আর আরোহী তাদের ঘরে এসে কাপড় বদলে নিয়েছে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কাচের গায়ে জমে থাকা বৃষ্টির জল দেখছিল। জীবন মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপর রাখল। আরোহী, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা বাতাস আসছে, তোমার আবার জ্বর চলে আসবে। আসুক না জ্বর, বর তো তুমি, সেবা করার জন্য তো তোমাকেই তো সারা রাত আমার পাশে জেগে থাকতে হবে। সেটা কি খুব খারাপ হবে চৌধুরী সাহেব? তুমি দিন দিন বড্ড বেশি কথা বলা শিখেছো আরোহী। তোমার এই রোমান্টিক পাগলামিগুলো সামলাতে আমার অফিসের সব বুদ্ধি লোপ পেয়ে যায়। বুদ্ধির কি দরকার? আমি তো তোমার মনটা চাই জীবন। আচ্ছা, এই যে 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, তোমার কি একবারও মনে হয় না যে তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে? মনে হওয়ার আর সত্যি হওয়ার মাঝে একটা তফাৎ থাকে আরোহী। সত্যিটা হলো, তুমি আসার আগে আমার জীবনটা শুধু ফাইল আর মিটিংয়ের মাঝে বন্দি ছিল। এখন এই জীবনে শুধু তোমার নামটাই হৃস্পন্দন হয়। এদিকে নিচের তলায় দাদিমার ঘরে সালমা চৌধুরী আর রেহানা চৌধুরীর মোমবাতির আলোয় বসে আছেন। সাজিদ আর তানিয়া রান্নাঘর থেকে কাশেম আলীর হাতের গরম পাকোড়া নিয়ে আসছে। কাশেম আলী, সাবধানে এসো, অন্ধকারে আবার পায়ে চোট পেও না। না খালাম্মা, অসুবিধে নেই, এই বাড়ির প্রতিটা কোণ আমার চেনা। ডাক্তার জামান সাহেব যে ওষুধটা দিয়ে গেছে সেটা বড় খালাম্মাকে খাইয়ে দিয়ে এসেছি। ভালো করেছো কাশেম ভাই। তা সাজিদ, তোর ভাই আর ভাবি কোথায় রে? ওরা তো অফিস থেকে ভিজে ভিজেই ফিরলো। না, ওনাদের ডিস্টার্ব করো না, নতুন বিয়ে হয়েছে, তার উপর এমন রোমান্টিক আবহাওয়া। ভাইয়া নিশ্চয়ই এখন ভাবির হাত ধরে কবিতা শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আপু তো এই দিনটার জন্যই কত অপেক্ষা করেছে। দুলাভাই যত গম্ভীরই হোক না কেন, আপুর রোমাঞ্চের কাছে ওনাকে হার মানতেই হবে। খালাম্মা, রাতের খাবার কিন্তু রেডি। জীবন ভাইজানদের কি ডাকতে যাব? না কুলসুম, ওদের এখন ডাকতে হবে না, বৃষ্টিটা একটু কমুক, তারপর একসঙ্গে সবাই খাবো। আবির জীবনের ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতির আলো ছায়ায় আরোহীর আর জীবনের ছায়া দেয়ালে মিলেমিশে এক হয়ে গেছে। আরোহী ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছিল। জীবন এসে তার হাত থেকে তোয়ালেটা কেড়ে নেয়। দাও, আমি শুকিয়ে দিচ্ছি। তোমার এই ভেজা চুল থেকে বৃষ্টির গন্ধ বেরোচ্ছে আরোহী। শুধু বৃষ্টির গন্ধ, আর কোনো গন্ধ পাচ্ছ না? পালাচ্ছি। তীব্র ভালোবাসার গন্ধ, যে গন্ধটা আমাকে তোমার আরও কাছে টেনে নেয়। জানো জীবন, ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন আমার খুব রাগ হতো। কিন্তু আজ মনে হয় তুমি আমার মনটা ভাঙনি, বরং সেটাকে আরও বেশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছ। আমি কখনো তোমার মন ভাঙতে দেব না আরোহী। চৌধুরী বাড়ির এই গম্ভীর ছেলেটা সারা জীবন তোমার এই মিষ্টি রোমান্টিক রূপটার প্রেমে পড়তে রাজি।
বাইরের মেয়ের গর্জন যেন আস্তে আস্তে মিলিয়ে যায়, আর মোমবাতির মৃদু আলোয় জীবন আর আরোহী একে অপরের মাঝে হারিয়ে যায়। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে, বাতাসের ধাক্কায় ঘরের জানালাগুলো হালকা কাঁপছে। টেবিলের ওপর রাখা মোমবাতিটা গলতে গলতে একদম শেষ পর্যায়ে। ঘরের ভেতর এক মায়াবী আলো আঁধারির খেলা। জীবন আর আরোহী একে অপরের খুব কাছে দাঁড়িয়ে আছে। জীবন, মোমবাতিটা কিন্তু নিভে যাচ্ছে, ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে। নিভে যাক না আরোহী, বাইরের এই অন্ধকার আমাদের মাঝে দেয়াল হতে পারবে না। তোমার চোখের আলোই তো পুরো আমার ঘরকে আলোকিত করে রেখেছে। তুমি ইদানিং খুব বেশি রোমান্টিক কথা বলার শিখে গেছো চৌধুরী সাহেব। আমার গম্ভীর বরটা হঠাৎ এত কবি হয়ে গেল কবে থেকে? যে বরের বউ সারাক্ষণ এত মায়াবী চোখের ইশারা দেয়, সে বর কবি না হয়ে যাবে কোথায় বলো আরোহী? আরোহী, ছোটবেলা থেকেই তুমি আমার সবচেয়ে প্রিয়, কিন্তু আজ তোমাকে এই এত কাছে পেয়ে মনে হচ্ছে তুমি ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্বই নেই। এমন সময় ঘরের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হয়। কাশেম আলী বাহিরে দাঁড়িয়ে ডাকছে। দাদাবাবু, বড় খালাম্মা পাঠালেন, বললেন বিদ্যুৎ তো এখনো আসেনি, রাতের খাবার ঘরেই দিয়ে যাবেন নাকি আপনারা নিচে আসবেন? জীবন চৌধুরী আরোহীকে জড়িয়ে ধরেই দরজার দিকে তাকিয়ে উত্তর দেয়। কাশেম ভাই, দাদুকে বলো আমরা একটু পরে নিচে আসি, তোমরা খাওয়া শুরু করো। এই ছাড়ো জীবন, কেউ দেখে ফেলবে। কাশেম ভাই কি ভাবছেন বলো তো? ভাবুক গে, তুমি আমার বিবাহিত বউ, তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার ছাড়া আর কারো নেই। কাশেম আলী চলে যাওয়ার পর ঘরে আবার নীরবতা নেমে আসে। মোমবাতিটা শেষবারের মতো ধপ করে জ্বলে উঠে নিভে যায়। পুরো ঘর এখন নিঝুম অন্ধকারে ঢাকা। শুধু জানালার ফাঁক দিয়ে আসা আকাশের মৃদু আলোয় একে অপরের অবয়ব দেখা যাচ্ছে। জীবন আরোহীকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। জীবন, তুমি কি পাগল হয়ে গেলে? জীবন চৌধুরী আরোহীকে বিছানায় বসিয়ে নিজে তার খুব মুখোমুখি বসে। আরোহীর ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে, হ্যাঁ, আমি তোমার প্রেমে পুরোপুরি পাগল আরোহী। এই যে তোমার স্পন্দন এত জোরে চলছে, এটা কি আমার জন্য নয়? হ্যাঁ জীবন, এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামে চলে। আমি সারা জীবন এভাবেই তোমার বাহুডোরে বন্দী হয়ে থাকতে চাই। আর আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখতে চাই, আমার রোমান্টিক বউ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতরে দুটি মন সমস্ত দূরত্ব ঘুচিয়ে একে অপরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। রাতের ঝড় বৃষ্টি শেষে চমৎকার এক রোদেলা সকাল। জানালার পর্দা গলে সূর্যের আলো এসে পড়েছে বিছানায়। জীবন অফিসের 3 পিস স্যুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল। আরোহী তখনও বিছানায় আধশোয়া হয়ে আলসেমি জড়ানো চোখে বরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরোহী বিছানা থেকে উঠে জীবনের পেছনে এসে দাঁড়িয়ে, এই যে চৌধুরী সাহেব, টাইটা কি আজকেও বাঁকা করেই বাঁধবে? তাও আমি ঠিক করে দিচ্ছি। তা তো দেবেই, আমার রোমান্টিক বউ থাকতে আমি কেন কষ্ট করে টাই বাঁধবো বলো? বাহ, আজকাল তো দেখছি নিজের সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বিয়ের আগে তো নিজের কাজ নিজেই করতে শুনেছি। জীবন আরোহীর কোমর ধরে নিজের একদম কাছে টেনে এনে তার কপালে একটি গভীর ও দীর্ঘ ভালোবাসার চুমু এঁকে দিয়ে, বিয়ের আগে আমার জীবনে কোনো আরোহী ছিল না, এখন তো আমার পুরো অধিকার তোমার ওপর। আরোহী কপালে চুমু খেয়ে লজ্জায় লাল হয়ে জীবনের বুকে আলতো কিল মেরে বলে, দুষ্টু পর একটা, সকাল সকাল রোমান্স না করলে তোমার দিন শুরু হয় না, তাই না? এবার চলো, নিচে সবাই নাস্তা টেবিলে অপেক্ষা করছে। জীবন আর আরোহীর হাত ধরাধরি করে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে অলরেডি রফিক চৌধুরী, শফিক চৌধুরী, দাদিমা এবং বাকি সবাই বসে গেছেন। কাশেম আলী আর কুলসুম গরম লুচি আর হালুয়া টেবিলে সাজিয়ে দিচ্ছে। জীবন আর আরোহীকে একসঙ্গে আসতে দেখে হেসে, এই তো আমার সিল শকুনের মতো জুটিটা এসে গেছে, বাট মানিয়েছে রে দুজনকে। আরোহী মা এসেছো?
বসো এখানে। জীবনকে লুচি বেড়ে দাও, ও তো আবার তোমার হাত ছাড়া খেতেই চায় না আজকাল। মা, তুমি জান না, ভাইয়ার প্লেটে ভাবি যদি ভালোবেসে বিষও দেয়, ভাইয়া সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। একদম ঠিক বলেছিস সাজিদ ভাইয়া, আপুর হাতের জাদুই আলাদা। দেখছো না দুলাভাইয়ের মুখে কেমন চওড়া হাসি। আরোহী লজ্জা পেয়ে তানিয়া আর সাজিদকে চোখ রাঙিয়ে জীবনের প্লেটে খাবার দিতে দিতে, তোমরা দুজনে না একদম বেশি কথা বলো, চুপচাপ খাও তো। জীবন, আজকের বিকালের মিটিংয়ের জন্য কিন্তু বড় ক্লায়েন্ট আসবে, সময় মতো অফিসে পৌঁছে যেও। হ্যাঁ বাবা, আমি এখনই বের হব। গাড়ির চাবিটা নিয়ে রনি অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। নাস্তা শেষ করে জীবন তার অফিস ব্যাগটা হাতে নেয়। আরোহী তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসে। বাড়ির বাকিরা তখনও ডাইনিং টেবিলে গল্প করতে ব্যস্ত। সাবধানে যেও চৌধুরী সাহেব। আর হ্যাঁ, লাঞ্চের সময় কিন্তু আমি ঠিক ফোন করব, তখন যেন আবার না বলো যে মিটিংয়ে আছো। তুমি ফোন করলে পৃথিবীর সব মিটিং এক পাশে সরিয়ে রাখবো আরোহী। বিকেলে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষায় থাকবো। জীবন আরোহীকে একটি শেষ মিষ্টি হাসি দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আর আরোহী দরজায় দাঁড়িয়ে তার বরের চলে যাওয়ার পথের দিকে ভালোবেসে তাকিয়ে থাকে। জীবন তার এসে কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে সকালের সেই মিষ্টি মুহূর্তে, যখন আরোহী তার টাই বেঁধে দিচ্ছিল। এমন সময় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রনি হাতে এক গোছা ফাইল নিয়ে ঘরে ঢোকে। স্যার, গুড মর্নিং। এগুলো জাপানি প্রজেক্টের ফাইল, কনসিপ্ট শিট। বড় স্যার রফিক চৌধুরী বললেন আপনি একবার সাইন করে দিলে উনি মেল করে দিবেন। আচ্ছা রনি, টেবিলের উপর রাখো, আমি চেক করে সাইন করছি। বিকেলে ক্লায়েন্ট আসার আগে প্রজেক্টেশনের হলটা রেডি তো? হ্যাঁ স্যার, অলরেডি সব কিছু রেডি করে রেখেছি। আর একটা কথা স্যার, আজ আপনাকে অন্য দিনের চেয়ে একটু বেশি হ্যান্ডসাম অ্যান্ড ফ্রেশ লাগছে। নতুন ভাবির হাতের স্পেশাল কোনো জাদু আছে নাকি? রনি, নিজের কাজে মন দাও, তোমার ভাবির জাদু অফিসে খাটবে না। যাও, আবিরকে আমার কেবিনে পাঠিয়ে দাও। রনি ফাইল রেখে চলে যাওয়ার একটু পরেই জীবনের বন্ধু আর বিজনেস পার্টনার আবির দরজা ঠেলে ভেতরে আসে। তার মুখে এক দুষ্টিমি ভরা হাসি। কিরে জীবন চৌধুরী, শুনলাম সকাল সকাল নাকি অফিসে রোমান্সের হাওয়া বইছে। রনি বাইরে গিয়ে বলছিল আজ নাকি বসের মেজাজ দারুণ। তোরা না পারিসও বটে, একটা কথাকে টেনে কথায় নিয়ে যাস। কাজের কথা বল, বিকেলের মিটিংয়ের স্ট্র্যাটেজিস কি? কাজের কথা তো হবেই ভাই, কিন্তু তুই যে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ফাইলের উল্টো পাতায় সই করতে যাচ্ছিস সেটার কি হবে? মনটা তো তোর বাড়িতে আরোহী ভাবির কাছে পড়ে আছে, তাই না? সত্যি বলছিস আবির, আরোহী আসার পর থেকে আমার জীবনটা কেমন যেন উলটপালট হয়ে গেছে। আগে শুধু কাজের চাপ মাথায় থাকতো, আর এখন খালি মনে হয় কখন বাড়ি ফিরবো। এটাই তো আসল ভালোবাসার বন্ধু। চাচাতো বোন যখন নিজের মিষ্টি বউ হয়ে ঘরে আসে তখন জীবনের রংটাই বদলে যায়। ভাবি সত্যি খুব ভাগ্যবতী। ঠিক দুপুর একটা, জীবন আর আবির যখন প্রজেক্ট নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত, তখনই জীবনের আইফোনটা স্ক্রিনে ভেসে ওঠে আমার আরোহী নামটা নিয়ে। জীবন তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো আরোহী, লাঞ্চ করেছো? না, এখনো করিনি। আমার বর অফিসে গিয়ে আমাকে ভুলে গেছে কিনা সেটা চেক করার জন্য ফোন করলাম। তুমি কি খুব ব্যস্ত জীবন? তোমার জন্য আমি কখনো ব্যস্ত নই আরোহী, এই তো আবিরের সাথে মিটিং করছিলাম। তুমি ঠিক সময় খেয়ে নিও, কেমন? আচ্ছা বাবা, খাবো। আর শোনো, বিকেলে আসার সময় আমার জন্য একটা চকলেট আইসক্রিম নিয়ে এসো কিন্তু। দুষ্টু বর, মনে থাকবে তো? মনে থাকবে আমার বউ, নিজের খেয়াল রেখো। রাখি তাহলে। জীবন ফোনটা রাখার পর আবির চোখ টিপে হাসতে থাকে। জীবনের গম্ভীর অফিসের চার দেওয়ালেও যেন আরোহীর ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দাদিমার ঘরের সামনে সবাই এসে বসেছে। আরোহী সোফায় বসে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মিম আর তানিয়া তার পাশে বসে তাকে খেপানোর সুযোগ খুঁজছে। আরোহী মা, জীবন কি ফোন করেছিল রে? ও তো দুপুরে ঠিকমতো খেয়েছে তো? হ্যাঁ মা,
ফোন করেছিল, আবির ভাইয়ের সাথে মিটিং করছিল, বলল ঠিকঠাক খেয়ে নিয়েছে। দেখেছো বড় আপা, মেয়ের নিজের খাওয়ার খোঁজ খবর নেই, কিন্তু বরের খবর একদম নখদর্পণে। ওরে নতুন বিয়ের দিনগুলো এমনই হয়। আরোহী তো আমার জীবনের ছায়া, ও কেন বরের খোঁজ নেবে না? আপু দুলাভাইকে আইসক্রিমের কথা বলেছে তো, নাকি শুধু আই লাভ ইউ বলে ফোন রেখে দিলে? তানিয়া, একদম বেশি কথা বলবি না, তোকে আইসক্রিম দেবই না আজ আমি। বিকেলের মিষ্টি আলোয় আরোহী আর তার বান্ধবী মিম বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছে। কুলসুম তাদের জন্য গরম পিঠা আর চা দিয়ে গেছে। কিরে আরোহী, তুই তো দিনই শুধু জীবন ভাইয়ার নামই জপছিস, আমাদের মতো বান্ধবীত্ব তো ভুলেই গেছিস। ধুর মিম, কি যে বলিস, তোদের কেন ভুলবো? তবে জীবন যখন সামনে থাকে তখন সত্যি আর অন্য কিছুর কথা মাথায় থাকে না রে। আরোহী আপা, ভাইজান কিন্তু ফোন করেছিলেন, ওনার আসতে আজ একটু সন্ধ্যা হবে। অফিসে নাকি একটা বড় প্রজেক্ট পাস হয়েছে। ধুর, আজকেও দেরি করবে? সকালে তো বললো তাড়াতাড়ি আসবে। ভাবি, মন খারাপ করো না। ভাইয়া দেরি করলেও তোমার চকলেট আইসক্রিম কিন্তু ভুলবে না। আমি তো জানি ভাইয়া তোমাকে কতটা ভয় পায়। তোদের ভাই আমাকে ভয় পায় না রে সাজিদ, ও আমাকে ভালোবাসে। সন্ধ্যা নেমে এসেছে, চৌধুরী বাড়ির বারান্দায় আলো জ্বলে উঠেছে। আরোহী ঘরের বারান্দার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে। কাশেম আলী নিচের মেইন গেটটা খুলতে গেছেন। আরোহী মা, দাদাবাবুর গাড়ি কিন্তু চলে এসেছে, গেটের সামনে হরেন দিচ্ছে। কাশেম চাচা, আমি নিচে আসছি। আপু এত তাড়াহুড়ো কিসের? দুলাভাই তো পালিয়ে যাচ্ছে না, একটু ভাব নিয়ে বসো, নইলে দুলাভাই ভাববে তুমি ওনার জন্য পাগল। আমি তো ওনার জন্য আসলেই পাগল রে তানিয়া। চৌধুরী সাহেবের সামনে আমার কোনো ভাব চলে না। আরোহী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তার প্রিয় মানুষটিকে বরণ করে নিতে। জীবন গাড়ি থেকে নেমে লিভিং রুমে ঢুকতেই আরোহী তার দিকে এগিয়ে যায়। জীবনের এক হাতে অফিস ব্যাগ আর অন্য হাতে আরোহীর পছন্দের চকোলেট আইসক্রিমের বক্স। এই তো জীবন এসে গেছে, হাত মুখ ধুয়ে নে বাবা। কুলসুম চা বসাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে নেই। আরোহী, ব্যাগটা আর এই আইসক্রিমটা নিয়ে আসো আমার সাথে রুমে। আপু দুলাভাইয়ের সিগন্যাল পেয়ে গেছিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আরোহী লজ্জায় মাথা নিচু করে ব্যাগ আর আইসক্রিমের বক্সটা নিয়ে জীবনের পেছন পেছন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। রুমে ঢুকেই জীবন আলতো করে ঘরের দরজাটা লক করে দেয়। আরোহী টেবিলের ওপর জিনিসগুলো রেখে যেই না ঘুরে দাঁড়িয়েছে, অমনি জীবন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এই কি করছো জীবন? আগে ফ্রেশ হবে তো। সারাদিন পর আসলে কেউ যদি এসে নক করে? কেউ আসবে না আরোহী। সারাদিন এই অফিস ফাইল আর মিটিংয়ের মাঝে আমার দম আটকে আসছিল। এই একটা মুহূর্তের জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। সত্যি বলছো চৌধুরী সাহেব? নাকি অফিসে মিম আর আবির ভাইয়ের সামনে কাবাবের হাটটি বলেছিল বলে এখন ক্ষতিপূরণ দিচ্ছ? ক্ষতিপূরণ নয় আরোহী, এটা আমার হৃদয়ের অধিকার। এই যে তোমার ঠোঁট দুটো কাঁপছে, এটা কি আমায় কিছু বলতে চাচ্ছে না? জীবন আরোহীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলতো করে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে যায়। আরোহী লজ্জায় জীবনের বুকে মুখ লুকিয়ে তার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে। আরোহী জীবনের বুকের স্পন্দন অনুভব করে নরম গলায়, জীবন, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? মাঝে মাঝে আমার খুব ভয় হয়, এটা স্বপ্ন নয় তো? জীবন আরোহীকে বিছানায় বসিয়ে নিজে তার খুব কাছে ঝুঁকে এসে আরোহীর চোখের পাতা, গাল আর সব শেষে ঠোঁটের একটি গম্ভীর ও উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দিয়ে, এটা কোনো স্বপ্ন নয় আমার বউ, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তব। তুমি আমার চাচাতো বোন থেকে আমার অর্ধাঙ্গিনী হয়েছো। এই ভাগ্য কজনের হয় বলো? আরোহী জীবনের গম্ভীর চুম্বনে শিউরে ওঠে। নিজের চোখ জোড়া বন্ধ করে জীবনের চুল আঙুল ডুবিয়ে দেয়। আমি সারা জীবন এভাবেই তোমার বুকের ওমে হারিয়ে যেতে চাই জীবন। আমাকে কখনো তোমার থেকে দূরে সরিয়ে দিও না। জীবন আরোহীর কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিস করে,
তোমাকে নিজের থেকে দূরে পাঠানো মানে তো আমার নিজের নিঃশ্বাস বন্ধ করে দেওয়া আরোহী। আজ সারা রাত শুধু আমাদের ভালোবাসার গল্প লেখা হবে। বাইরে রাতের নীরবতা নেমে আসে আর ঘরের ভেতরে মৃদু আলোয় জীবন আর আরোহীর সমস্ত দুনিয়া ভুলে একে অপরের নিবিড় আলিঙ্গনে হারিয়ে যায়। রাত 9:30। পুরো চৌধুরী বাড়ি আলোয় ঝলমল করছে। জীবন আর আরোহী ফ্রেশ হয়ে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আরোহীর গালে তখনও লজ্জার হালকা আভা আর জীবনের মুখে এক তৃপ্তির হাসি। ডাইনিং টেবিলে পরিবারের সবাই অলরেডি বসে গেছেন। দাদাবাবু, দিদিমণি, এসো এসো, একদম গরম খাবার বেড়ে দিয়েছি। বসো বাবা জীবন, আরও এখানে বসো। কিরে সাজিদ, তোর ভাই ভাবিকে বসার জায়গা করে দে। হ্যাঁ মা, জায়গা তো দিতেই হবে, তবে ভাবির গাল দুটো আজ এত লাল দেখাচ্ছে কেন বলো তো? ঘরের এসি কি কাজ করছে না, নাকি ভাইয়া কোনো স্পেশাল থেরাপি দিয়েছে? আরোহী লজ্জায় মাথা নিচু করে জীবনের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ফিস ফিস করে। সাজিদ, একদম চুপ করতো, সারাক্ষণ শুধু দুষ্টুমি। সাজিদ ভাইয়া ঠিকই বলেছে, আপু তো নিচে নামার কথা ভুলেই গিয়েছিল। দুলাভাইয়ের আইসক্রিমের জাদু বোধহয় একটু করা ছিল। সবাই একসাথে রাতের খাবার খাওয়া শুরু করে। টেবিলে কুলসুমের হাতের ধোয়া উঠা সর্ষে ইলিশ, মাংস আর পোলাওয়ের সুবাস ছড়াচ্ছে। জীবন, আবির আমাকে ফোন করেছিল, জাপানি ক্লায়েন্টরা আমাদের প্রজেক্টটা খুব পছন্দ করেছে, সামনের সপ্তাহে ওরা ফাইনাল চুক্তির জন্য আসবে। হ্যাঁ বাবা, আবির আর রনি আজ অফিসের সব পেপার ওয়ার্ক গুছিয়ে রেখেছে। এই প্রজেক্টটা সফল হলে আমাদের কোম্পানির একটা বড় টার্নিং পয়েন্ট হবে। আমার ভাতিজার জামাই বলে কথা, ও কাজে হাত দিলে সফল তো হবেই। বড় ভাই, আমাদের জীবন কিন্তু সত্যি খুব পরিশ্রমী। পরিশ্রমী তো বটেই, তবে এখনো সংসারীও। আরোহী আসার পর থেকে ছেলেটার খেয়াল রাখার মানুষ বেড়েছে, এটাই শান্তি। ওরে শফিক, তোরা তো জানিস না, জীবন যখন ছোটবেলায় আরোহীর পুতুল কেড়ে নিত, আরোহী এসে আমার কোলে লুকিয়ে কাঁদতো। আর আজ দেখ দুজন কেমন জোর বেঁধে আমার সামনে বসে খাচ্ছে। আমার বুকটা জুড়িয়ে যায় রে। রাতের খাবার শেষ করে সবাই যখন মিষ্টির মুখের জন্য তৈরি হচ্ছে, তখন কুলসুম ফ্রিজ থেকে জীবনের আনা সেই চকোলেট আইসক্রিমের বক্সটা নিয়ে আসে। আরোহী আপা, ভাইজানের আনা আইসক্রিমটা বাটিতে বেড়ে দেব? হ্যাঁ কুলসুম, দাদুকে আগে দাও, তারপর সবাইকে দাও। আপু, দুলাভাই তো এটা শুধু তোমার জন্য এনেছিল, আমাদের ভাগ দিচ্ছ কেন? নাকি দুলাভাই মনে মনে রাগ করছে? জীবন আরোহীর দিকে তাকিয়ে আলতো হেসে তানিয়াকে উদ্দেশ্য করে। একদম রাগ করছি না তানিয়া, তোমাদের আপু খুশি মানেই তো আমি খুশি। ও যদি সবাইকে ভাগ দিতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। আরোহী টেবিলের নিচ দিয়ে জীবনের হাতটা আলতো করে চেপে ধরে মনে মনে বলে, তুমি সত্যিই খুব ভালো জীবন, আমার জীবনের সেরা উপহার তুমি। পুরো ডাইনিং টেবিল জুড়ে চৌধুরী পরিবারের হাসির রোল উঠে, আর সবার চোখের আড়ালে জীবন আর আরোহীর ভালোবাসার বাঁধনটা আরও একটু শক্ত হয়। বিকেলের মিষ্টি রোদ। জীবন আজ অফিস থেকে একটু জলদি বাড়ি ফিরেছে আরোহীকে সারপ্রাইজ দেবে বলে। কালো রঙের চকচকে অডি গাড়িটা উঠোনে পার্ক করা। জীবন ড্রয়িং রুমে আসতেই সাজিদ আর তানিয়া তাকে ছেঁকে ধরে। কিরে ভাইয়া, আজ যে অফিস টাইমের আগেই বাড়ি ফিরে এলে, কোনো বিশেষ মতলব আছে নাকি? মতলব তো অবশ্যই আছে, তোমাদের ভাবিকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। আরোহী কোথায় রে? জামাইয়ের মনটা বড্ড নরম, আমার মেয়ের সব আবদার মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। খানিক বাদে আরোহী একটা চমৎকার নীল রঙের শাড়ি পরে নিচে নেমে আসে। জীবন আর আরোহী গাড়িতে গিয়ে বসে। জীবন স্টার্ট দিতেই গাড়িটা হাইওয়ের দিকে ছুটে চলে। বিকেলের ঠান্ডা বাতাস আরোহীর মুখের ওপর এসে পড়েছে। আরোহী জানালার কাজ নামিয়ে বাতাসে হাত বাড়িয়ে দিয়ে আনন্দের সুরে বলে, সত্যি জীবন, আমি ভাবতেই পারিনি তুমি আজ আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। থ্যাংক ইউ চৌধুরী সাহেব। তোমাকে থ্যাংক ইউ দিতে হবে না আরোহী, তোমার এই হাসি মাখা মুখটা দেখার আমার আসল পাওনা। আচ্ছা, তোমার কি মনে আছে ছোটবেলায় যখন আমরা চাচার গাড়িতে চড়তাম,
তুমি সবসময় জানালার ধারের সিটটা নিয়ে আমার সাথে মারামারি করতে। খুব মনে আছে, তখন তো তুমি খুব দুষ্টু ছিলে, আমাকে সিট দিতেই চাইতে না। আর এখন দেখো, পুরো গাড়িটাই আমার, আর গাড়ির ড্রাইভারটাও আমার সবচেয়ে প্রিয় মানুষ। ও, তাহলে চৌধুরী কোম্পানির এমডি এখন তোমার পার্সোনাল ড্রাইভার? এর জন্য কিন্তু আমার একটা বড় কড়া পারিশ্রমিক লাগবে আরোহী চৌধুরী। আরোহী লাজুক হেসে জীবনের গালে আলতো করে একটা কামড় দেওয়ার ভান করে। এই নাও তোমার পারিশ্রমিক, দুষ্টু বড় একটা। গাড়িটা এখন শহরের কোলাহল ছড়িয়ে এক নির্জন হাইওয়ের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশ জুড়ে তখন গোধূলির লাল আবির খেলা। জীবন আর আরোহী গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। কাশেম আলীর প্যাক করে দেয়া ফ্লাক্স থেকে আরোহী 2 কাপ চা ঢালে। জীবন এই মুহূর্তে যদি এখানেই থমকে যেত, কোনো তাড়া নেই, শুধু তুমিই আর আমি। সময় থমকে না যাক আরোহী, কিন্তু আমাদের এই ভালোবাসা যেন এভাবে সারা জীবন বয়ে চলে। আজ অফিস থেকে আসার সময় আবির আর রনি বলেছিল আমি নাকি আজকাল শুধু হাসির ওপর থাকি। ওরা জানে না আমার এই হাসির উৎসটা কি। তোমার এই আরোহী সারা জীবন তোমাকে এভাবেই হাসিয়ে রাখবে জীবন। আমি যে তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। গোধূলির শেষ আলোয় হাইওয়ের পাশে দাঁড়িয়ে জীবন আরোহীর ঠোঁটে ঠোঁট রেখে তাদের এই লং ড্রাইভের মুহূর্তটাকে এক অমর স্মৃতিতে রূপান্তর করে। দুপুরের পর রেহানা চৌধুরী আর আরোহী সোফায় বসে রাতের মেনু নিয়ে গল্প করছিলেন। হঠাৎ আরোহীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে শুরু করে। আরোহিমা, জীবন তো ইলিশ মাছ পছন্দ করে, আজ রাতে কি ওর জন্য? কি রে আরোহী, তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরোহী মাথাটা চেপে ধরে জড়ানো কণ্ঠে বলে, মা, আমার মাথাটা কেমন যেন প্রচণ্ড ঘুরছে, চারপাশটা অন্ধকার। কথাটা শেষ করার আগেই আরোহী সোফা থেকে ফ্লোরে ঢলে পড়ে যায়। আরোহী, আরোহী, কি হলো রে তোর? ও বড় আপা সাজিদ, তানিয়া, তাড়াতাড়ি এসো, আমার আরোহী মাটিতে পড়ে গেছে। ও মা, কি হলো আরোহীর? কাশেম ভাই, জলদি 1 গ্লাস পানি আনো। কুলসুম, দাদিমাকে ধরো। আপু, চোখ খোলো না আপু। সাজিদ ভাইয়া, ডাক্তার জামান দাদুকে ফোন করো জলদি। মা, ডাক্তার দাদি এখনই আসছেন, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এদিকে অফিসের কনফারেন্স রুমে জাপানি ক্লায়েন্টদের সাথে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল রনি, আর জীবন ও আবির গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ঠিক তখনই জীবনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে সাজিদের নাম দেখে জীবন কেটে দিতে চাইল, কিন্তু বারবার কল আসায় সে রিসিভ করে। সাজিদ, আমি খুব ইম্পর্ট্যান্ট মিটিংয়ে আছি, পরে ফোন দিচ্ছি। ভাইয়া, মিটিং রাখো, তুমি জলদি বাড়ি এসো। ভাবি হঠাৎ মায়ের সাথে কথা বলতে বলতে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। মা, চাচি সবাই কাঁদছে। জীবন হাত থেকে কলমটা মাটিতে পড়ে যায়, চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই? আরোহীর কি হয়েছে? কিরে জীবন, কি হয়েছে? জীবন ল্যাপটপ আর ফাইলপত্র সব ওভাবেই ফেলে রেখে পাগলের মতো দরজার দিকে ছুটতে ছুটতে যেতে বলে। আবির, মিটিং তুই দেখ। আমার আরোহী সেন্সলেস হয়ে গেছে। রনি, গাড়ির চাবিটা দাও। জীবন লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই পাগলের মতো নিচে নেমে যায়। গাড়ির এক্সিলারেটরে চাপ দিয়ে তীব্র গতিতে চৌধুরী বাড়ির দিকে ছুটে চলে। তার পুরো কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকে একটাই প্রার্থনা, আরোহী যেন ভালো থাকে। ততক্ষণে ডাক্তার জামান চৌধুরী বাড়িতে পৌঁছে গেছেন এবং আরোহীর ঘরে তার চেক আপ করছেন। পুরো পরিবার ঘরের বাইরেও ভেতরের উদ্যোগে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিচতলা থেকে মেইন গেট খোলার বিকট শব্দ হয় এবং জীবনের ভারী পায়ের আওয়াজ শোনা যায়। সিঁড়ি দিয়ে এক প্রকার প্রায় উঠতে উঠতে ওপরে উঠে এসে পাগলের মতো চিৎকার করে, আরোহী, কোথায় আমার আরোহী? মা, আরোহী চোখ খুলছে। দাদাবাবু, শান্ত হও, ডাক্তারবাবু ভিতরে আসেন। জীবন কাউকে না মেনে সোজা আরোহীর ঘরে ঢুকে পড়ে। আরোহীর বিছানার পাশে হাঁটু গিরে বসে পড়ে। আরোহীর নিথর হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল হয়ে চিল্লাতে থাকে, আরোহী,
চোখ খুলো আরোহী, এই তো তোমার জীবন চলে এসেছে। দেখো আমি অফিস থেকে কত তাড়াতাড়ি চলে এসেছি। তোমার চৌধুরী সাহেবের সাথে রাগ করেছো? প্লিজ কথা বলো আরোহী। ডাক্তার জামান জীবনের কাঁধে হাত দিয়ে মৃদু হেসে বলে, জীবন, শান্ত হও বাবা। অত চিল্লালেও আরো ভয় পেয়ে যাবে। ভয়ের কিছু নেই। জীবনের বুক ফাটানো চিৎকার আর কান্নার মাঝে আরোহীর চোখের পাতা দুটো আস্তে আস্তে নড়ে ওঠে। আরোহীর ঘরের ভেতরে সবাই উদ্বেগে দাঁড়িয়ে। জীবন আরোহীর নিথর হাতটা ধরে চোখে জল নিয়ে বসে আছে। ডাক্তার জামান চেক আপ শেষ করে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ঘুরে দাঁড়ালেন। ওনার মুখে এক চিলতে মিষ্টি হাসি। ডাক্তার জামান, আমার মা কেমন আছে? কোনো বড় সমস্যা হয়নি তো? রফিক সাহেব, আগে সবাইকে মিষ্টি খাওয়ান। চৌধুরী বাড়িতে খুব জলদি একটা নতুন অতিথি আসছে। নতুন অতিথি মানে? ডাক্তার ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে কি আমার আরোহী মা? হ্যাঁ রেহেনা, তুমি ঠিকই ধরেছ। আমাদের আরোহী মা এখন মা হতে চলেছে। ও পুরোপুরি সুস্থ আছে। শরীরে একটু দুর্বলতা আর আনন্দের ধাক্কায় প্রেশারটা ড্রপ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার চৌধুরী বংশে নতুন প্রদীপ পাঠাচ্ছ। সাজিদ ভাইয়া, আর আমি চাচা হব। চৌধুরী বাড়িতে পিচ্চি বাবু আসবে। কাশেম চাচা, জলদি মিষ্টির অর্ডার দাও। সবাই আনন্দ করুন। তবে আমার কিছু করার নির্দেশ আছে। আরোহী এখন খুব নরম সময় পার করছে। ওকে একদম কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। কোনো রকম মানসিক চাপ বা ধকল নেওয়া চলবে না। আর ওর পুষ্টি ও যত্নের দিকে 24 ঘন্টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে জীবনকে এটা বেশি দেখতে হবে। ডাক্তারবাবু শেষ কথাগুলো শুনতেই জীবনের মাথায় যেন আনন্দের এক মহা বিস্ফোরণ ঘটল। সে এতক্ষণ দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। বাবা হওয়ায় তীব্র অনুভূতি ও আরোহীর প্রতি ভালোবাসা তাকে যেন এক মুহূর্তে এক নতুন মানুষ বানিয়ে দিল। সে আর এক সেকেন্ডও অপেক্ষা না করে পাগলের মতো ছুটে আরোহীর বিছানার পাশে চলে গেল। জীবন আরোহীর পাশে বিছানায় বসে ওনার দুই হাত নিজের গালে চেপে ধরে চোখে আনন্দের অশ্রু নিয়ে। আরোহী, তুমি শুনছো আরোহী? ডাক্তার দাদু কি বলে গেলেন? তুমি আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দিতে চলেছো। আরোহী ততক্ষণে পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। সে লাজুক আর আবেগ ঘন চোখে জীবনের দিকে তাকিয়ে মৃদু হেসে, হ্যাঁ জীবন, আমি শুনেছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমি মা হতে চলেছি, আর আমার এই গম্ভীর বরটা বাবা হতে চলেছে। জীবন আরোহীর কপালে একের পর এক অসংখ্য ভালোবাসার চুমু এঁকে দিয়ে অত্যন্ত আবেগী কণ্ঠে, থ্যাংক ইউ আরোহী, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। আজ থেকে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু রেস্টে থাকবা। আজ থেকে তোমার 24 ঘন্টার চিল্ড অ্যান্ড কেয়ারটেকার, কুক আর ড্রাইভার হলো এই জীবন চৌধুরী। তোমার পায়ে আমি একটুও ধুলো লাগতে দেব না। এত পাগলামি করতে হবে না চৌধুরী সাহেব। আর জীবন আরোহীর হাতটা শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে পৃথিবীর সমস্ত সুখ সে তার এই ছোট্ট পরিবারটার পায়ে এনে ঢেলে দিবে। বিছানায় নরম বালিশের ঠেস দিয়ে বসে আছে আরোহী। তার কোলের উপর রাখা ল্যাপটপে জীবন অফিসের খুব জরুরি কিছু মেল চেক করছে। জীবন এখন আর রেগুলার অফিসে যায় না, আরোহীর দেখাশোনার জন্য বাসা থেকেই সব কাজ সামলায়। জীবন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আরোহীর মুখে এক চামচ আপেলের রস তুলে দিয়ে বলে, আরোহী মুখটা খোলো। এই জুসটা সাজিদ সকাল সকাল তোমার জন্য স্পেশাল ব্লেন্ডার করে পাঠিয়েছে, পুরোটা শেষ করবে। জীবন, তুমি ল্যাপটপ নিয়ে কাজ করছো করো, কিন্তু প্রতি 5 মিনিট পর পর আমাকে এটা সেটা খাওয়ানো বন্ধ করো তো। আমার পেট একদম ভরে গেছে চৌধুরী সাহেব। জীবন ল্যাপটপ একপাশে সরিয়ে আরোহীর খুব কাছে এসে বসে, তার কপালে হাত রেখে গম্ভীর মুখে, একদম না। ডাক্তার জামানুদ্দিন দাদু কি বলে গেছেন মনে নেই? নো অবহেলা। আমার অফিসের জার্মানি প্রজেক্টটা যেমন ইম্পর্টেন্ট, আমার বউ আর বাচ্চার হেলথ আর তার চেয়ে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট। ল্যাপটপে কাজ করছি বলে ভেবো না আমার চোখ তোমার ওপরে নেই।
এমন সময় দরজায় নক করে একে একে বাড়ির সদস্যরা ঘরে ঢুকতে শুরু করেন। চৌধুরী বাড়ির এই ঘরটা যেন এখন একটা ভালোবাসার আড্ডাখানা। আরোহিমা, এই যে কেশর দেওয়া গরম দুধটা খেয়ে নাও তো। কুলসুমকে দিয়ে নিচে দাঁড়িয়ে থেকে বানিয়ে আনলাম। বড় আপা, দুধটা একটু পরে দাও। এইমাত্র শফিক আর রফিক ভাই বাজার থেকে একদম তাজা ডালিম কিনে আনলো। কাশিম ভাই সেটা ছাড়াচ্ছে, আগে ডালিমের রসটা খান। আমার লক্ষ্মী দিদিমণিটা, তোরা কেউ আমার নাত বউকে বেশি জ্বালাতন করিস না তো। ও এখন শুধু শান্তিতে থাকবে। আপু, দাদিমা ঠিক বলেছে। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন একটা করে সুন্দর গল্প পড়ে শোনাবো, যাতে আমাদের ভাগ্নে বা ভাগ্নি খুব বুদ্ধিমান হয়। আর আমি প্রতিদিন বিকেলে ভাবিকে বাগানের তাজা বাতাসে হুইল চেয়ারে করে ঘুরিয়ে আনবো। ভাইয়া তখন ল্যাপটপে মিটিং করুক, নো প্রবলেম। সবাই যখন খাবার আর ভালোবাসার আবদার শেষ করে যার যার কাজে নিজে নেমে গেল, তখন ঘরটা আবার নিঝুম হয়ে এলো। আরোহী জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে আনন্দের দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জীবন ল্যাপটপ বন্ধ করে আরোহীর পাশে এসে বসলো এবং তার চোখের জল মুছে দিল। কি হলো আরোহী, কাঁদছো কেন? কোথাও কোনো কষ্ট হচ্ছে? আমি কি ডাক্তার দাদুকে ফোন করব? না জীবন, কোনো কষ্ট নেই। এই কান্নাটা সুখের কান্না। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম আমি কতটা ভাগ্যবতী। ভাগ্যবতী কেন আমার পাগলি বউ? আমার মতো একটা সাধারণ চঞ্চল মেয়ে যে সারাক্ষণ শুধু রোমান্স আর পাগলামি বোঝে, সে তোমার মতো একজন দায়িত্বশীল কেয়ারিং জীবনসঙ্গী পেয়েছে। তুমি নিজের এত বড় অফিস পেলে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে আমার পাশে বসে থাকো। আর এই চৌধুরী বাড়ির মানুষগুলো, মা, চাচি, দাদিমা, সাজিদ, তানিয়া, সবাই যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসার চাদরে আগলে রাখছে, আমার মনে হয় পৃথিবীর সব সুখ আল্লাহ আমার এই এক জীবনেই লিখে দিয়েছেন। তুমি সাধারণ নও আরোহী, তুমি আমার এই চৌধুরী বাড়ির প্রাণ। তুমি আমার চাচাতো বোন থেকে আমার বউ হয়েছ, আর এখন আমার বাচ্চার মা হতে চলেছ। তোমার যত্ন নেওয়া তো আমাদের সৌভাগ্য। সারা জীবন এভাবেই তোমাকে রানীর মতো আগলে রাখবো, প্রমিস। জানালার বাইরে বিকেলে সোনার রোদ এসে পড়ে এই সুখী দম্পতির ওপর। আর আরোহী পরম শান্তিতে বরের বুকে চোখ বুঝে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হিসেবে নিজেকে আবিষ্কার করে। সময় দ্রুত বয়ে গেছে। আরোহীর গর্ভাবস্থার এখন শেষ মাস চলছে। যে কোনো দিন চৌধুরী বাড়িতে নতুন অতিথির কান্নার আওয়াজ শোনা যাবে। আরোহীর পেটটা বেশ বড় হয়েছে, হাঁটতে চলতে তার বেশ কষ্ট হয়। জীবন এখন এক মুহূর্তের জন্য আরোহীর পাশ থেকে নড়ে না। বিছানার পাশে ওষুধের ফাইল আর রুটিন চার্ট সাজানো। আরোহী, বিকেল 4টা বেজে গেছে। এ নাও তোমার ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট। একদম ফাঁকি দেবে না, পুরো জলটা শেষ করব। উফ জীবন, তুমি যেভাবে টাইম ধরে ওষুধ খাওয়াও, হাসপাতালে করা নার্সও বোধ হয় এত নিয়ম মানে না। একটু কি ছাড় দেওয়া যায় না চৌধুরী সাহেব? একদম না, নো রিল্যাকশন। এই শেষ সময়টা সবচেয়ে বেশি ক্রুশিয়াল। তোমার ব্লাড প্রেশার, তোমার হিমোগ্লোবিনের মাত্রা যাতে একদম পারফেক্ট থাকে সেটা দেখার দায়িত্ব আমার। আমি কোনো রিস্ক নিতে পারবো না আরোহী। আরোহী জীবনের চিন্তিত ও গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত শান্তি পায়। সে জীবনের শার্টের হাতাটা টেনে ধরে মিষ্টি হেসে, আমি জানি জীবন, তোমাকে দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে। একটা মানুষ নিজের অফিস, বিজনেস, ঘুম সব বিসর্জন দিয়ে কিভাবে 24 ঘন্টা একটা মেয়েকে পাহারা দিতে পারে। এমন সময় দরজায় টোকা দিয়ে ডাক্তার জামান ঘরে ঢোকেন। ওনার পেছনে রফিক চৌধুরী আর সালমা চৌধুরীও আছেন। জীবন তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ডাক্তার বাবুকে বসার জায়গা করে দেয়। কিরে জীবন, তোর কপালে তো দুশ্চিন্তার ভাঁজ কেন? পেশেন্ট তো আমার আরোহী মা, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। ডাক্তার সাহেব, আপনি ঠিকই বলেছেন। জীবনে দেখলে মনে হয় না ও নিজেই এখন চৌধুরী কোম্পানির এমডি পদ ছেড়ে আরোহীর ফুল টাইম পার্সোনাল ডক্টর হয়ে গেছে।
ওর সিরিয়াসনেস দেখে আমরাই মাঝে মাঝে অবাক হয়ে যাই ভাই। আর ওই রাতে একটু এপাশ ওপাশ করলে জীবন ধরপড় করে উঠে বসে পড়ে, নিজের হাতে ওর সব খাবার আর পণ্য মুখে তুলে দেয়। ভেরি গুড জীবন, তোমার এই কেয়ারিং স্বভাবের জন্যই আরোহী প্যারামিটার্স একদম চমৎকার আছে। ডেলিভারি ডেট তো একদম ঘাড়ের ওপর, যে কোনো সময় লেবার পেন উঠতে পারে। সাজিদকে বলো গাড়ি যেন সবসময় গ্যারেজে ফুল ট্যাঙ্কি তেল রোধ করে রাখে, আর মিম আর তানিয়া মিলে যেন হাসপাতালের প্রয়োজনীয় ব্যাগটা গুছিয়ে রাখে। ডাক্তার দাদু, আরোহীর কোনো কষ্ট হবে না তো? সব ঠিকঠাক থাকবে তো? আমি খুব নার্ভাস ফিল করছি। পাগল ছেলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। আরোহী খুব শক্ত মেয়ে। রাত 2টো, পুরো চৌধুরী বাড়ি নিঝুম অন্ধকারে ডুবে আছে। আরোহী বিছানায় একপাশে কাত হয়ে ঘুমাচ্ছে, কিন্তু জীবনের চোখে কোনো ঘুম নেই। সে বেডসাইড ল্যাম্পের মৃদু আলোয় আরোহীর ফুটফুটে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছে। সে আলতো করে আরোহীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে যাতে তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। আরোহী হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে জীবনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জড়ানো গলায় ফিসফিস করে, জীবন, তুমি এখনো ঘুমাওনি? রাত কত হয়েছে জানো? ঘুমাও প্লিজ। জীবন আরোহীর কপালে একটা পরম যত্নের চুমু খেয়ে তার হাতটা নিজের বুকের উপর রেখে নরম গলায়, তুমি ঘুমাও আরোহী, আমার ঘুম ভাঙলে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার একটু অস্তিত্ব হলেও আমার বুকটা কেঁপে ওঠে। তুমি যখন শান্তিতে ঘুমাও তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটা সফলভাবে পালন করেছি। আরোহী জীবনের বুকে নিজের মুখটা আলতো করে ছুঁয়ে চোখের কোণে এক ফোঁটা সুখের জল নিয়ে মনে মনে, ওগো দয়াময়, আমার বরের এই ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তুমি ওনাকে সারা জীবন ভালো রেখো। বাইরে নিঝুম রাত কেটে ভোরের আলো ফোটার অপেক্ষায়, আর ঘরের ভেতরে জীবন তার ভালোবাসার আরোহীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করে অতন্দ্র প্রহরীর মতো আগলে রাখে। ঝকঝকে রোদ, দুপুরের খাওয়া শেষ করে পুরো চৌধুরী বাড়ি তখন কিছুটা শান্ত। জীবন আরোহীর পাশে বসে ল্যাপটপে চোখ রাখছিল, আর আরোহী ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎই আরোহী পেটে হাত দিয়ে তীব্র যন্ত্রণায় কোকিয়ে ওঠে। উফ জীবন, আমার আমার খুব কষ্ট হচ্ছে। পেটে অনেক ব্যথা শুরু হয়েছে জীবন, আমি আর সহ্য করতে পারছি না। আরোহী, কি হয়েছে আরোহী? ব্যথা কি খুব বেশি? দাদা, বাবু, মা, চাচি, সাজিদ, তাড়াতাড়ি এসো, আরোহীর ব্যথা উঠেছে। কে কোথায় আছো? জলদি এসো। ও বড় আব্বা, আরোহীর তো সময় হয়ে গেছে, লেবার পেন উঠেছে ওর। সাজিদ, গাড়ি চাবি দে। কাশেম ভাই, মিমকে বলো হাসপাতালের ব্যাগটা নিয়ে আসতে, আর 1 মিনিটও দেরি করা যাবে না। ব্যথার তীব্রতায় আরোহীর কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখ দিয়ে জল পড়ছে। জীবন আর 1 সেকেন্ডও সময় নষ্ট করার কথা ভাবলো না। অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারের অপেক্ষা না করে সে আরোহীকে আলতো কিন্তু শক্ত বাঁধনে নিজের পাজা কোলা করে তুলে নিল। আরোহীকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে নিচে নামতে নামতে ব্যাকুল কণ্ঠে, কোনো ভয় নেই আরোহী, আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না। একটু সহ্য করো আমার জান, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। জীবন, আমার আমার খুব ভয় করছে। আমাদের বাবু ঠিক থাকবে তো? সব ঠিক থাকবে আরোহী, তুমি শুধু একটু শক্ত থাকো। ভাইয়া, সবাই গাড়িতে উঠে পড়েছে। আমি জাপানি প্রজেক্টের চেয়েও জোরে গাড়ি ছোটাবো আজ। তোমরা সিট বেল্ট ধরো। সাজিদ, সাবধানে কিন্তু, যত দ্রুত সম্ভব হসপিটালে চল। আমি ডাক্তার জামানকে ফোন করে দিয়েছি, ওনারা ওটি রেডি রাখছেন। কালো অজি গাড়িটা শহরের ট্রাফিক গলিয়ে ঝড়ের গতিতে হাসপাতালের দিকে ছুটে চলেছে। গাড়ির ভেতরে চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। পেছনের সিটে সালমা চৌধুরীর কোলে আরোহীর মাথা, আর জীবন আরোহীর হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে এক হাত দিয়ে ওর কপালের ঘাম মুছে দিচ্ছে। মিম পাশ থেকে আরোহীকে হাওয়া করছে। ইয়া মাবুদ, আমার মেয়েটাকে তুমি সহি সালামতে রক্ষা করো। চৌধুরী বাড়ির নতুন অতিথিকে তুমি দুনিয়াতে সুস্থভাবে আনো আল্লাহ। আরোহী,
লম্বা লম্বা শ্বাস নাও। আর একটুখানি, আমরা প্রায় হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। আরোহী, আমার দিকে তাকাও, তোমার এই বরের দিকে তাকাও। চৌধুরী সাহেবকে একা ফেলে তুমি কোথাও যেতে পারবে না। আমাদের সন্তানকে নিয়ে আমরা নতুন পৃথিবী সাজাবো। প্লিজ আরোহী, চোখ বন্ধ করো না। আরোহী জীবনের চোখের জল দেখে নিজের কষ্টের মাঝেও একটুখানি হাসার চেষ্টা করে। আমি আমি চোখ বন্ধ করব না জীবন। তোমার ভালোবাসা আমাকে মরতে দেবে না। গাড়িটা তীব্র ব্রেক চেপে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে এসে দাঁড়ায়। ট্রলি নিয়ে অলরেডি নার্সরা ছুটে আসছে, আর জীবন আরোহীকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নিজের ট্রলি ঠেলতে শুরু করে। হাসপাতালের করিডোর দিয়ে আরোহীর ট্রলিটা ওটির অপারেশন থিয়েটারের দিকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে। জীবন আরোহীর হাতটা এতটুকু আলগা করেনি। সে ট্রলির সাথে সাথে দৌড়াচ্ছে। ওটির লাল বাতিটা জ্বলজ্বল করছে। নার্সরা ওটির দরজার কাছে এসে জীবনকে থামিয়ে দেয়। ঠিক তখনই আরোহী জীবনের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। ব্যথায় নীল হয়ে যাওয়া মুখে জীবনের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে, জীবন, আমার কথা একটু শোনো। ওটির ভেতরে যাওয়ার আগে এই হাতটা ছেড়ো না। জীবন, আমি যদি আর ওটি থেকে বেঁচে না ফিরি, প্লিজ আমাদের বাবুটাকে দেখে রেখো। ও যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। আর এই 1 মাসের বিয়েতে আমি যদি কোনো ভুল করে থাকি, অবুঝের মতো জেদ করে থাকি, তোমার এই আরোহীকে মাফ করে দিও জীবন। প্লিজ আরোহী, খোদার দোহাই লাগে, এসব অলক্ষণে কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। আমাদের বাবু আর আমার জন্য তোমাকে ফিরে আসতেই হবে। তুমি ছাড়া এই জীবন চৌধুরী একটা জীবন্ত লাশ। তুমি কোনো ভুল করোনি আরোহী, তুমি আমার পুরো দুনিয়া। ওরে আল্লাহ, আমার আরোহী এ কি কথা বলছে? আমার মেয়েটাকে তুমি রক্ষা করো আল্লাহ। আপু, তুমি এমন কথা বলো না। তুমি ফিরে এসো, আমাকে বকবে না। চোখ খোলো আপু। জীবন, নিজেকে শক্ত করো, আরোহীকে ভেতরে নিতে দাও। আমাদের হাতে একদম সময় নেই, আল্লাহর ওপর ভরসা রাখো। নার্সটা জীবনের হাত থেকে আরোহীর অবশ হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভারী দরজাটা বন্ধ করে দেয়। পুরো পরিবার ওটির বাইরে কান্নায় ভেঙে পড়ে। আর জীবন দরজার কাছে মাথা ঠুকে পাগলের মতো কাঁদতে থাকে। প্রায় 2 ঘন্টা কেটে গেছে। ওটির ওপরের লাল বাতিটা এখনো জ্বলছে। করিডোরের মেঝেতে জুবু থুবু হয়ে বসে আছে জীবন। তার চোখ দুটো রক্তবর্ণ, চুলগুলো উস্কো খুস্কো। সাজিদ তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে আছে। জীবন বাবা, একটু পানি খা, আল্লাহ বড় দয়ালু, ওনার ওপর ভরসা রাখ। বাবা, আরোহী ওটি থেকে বের হওয়া আগ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও মুখে দেব না। ও যদি আমার উপর রাগ করে চলে যায় বাবা, আমি ওরে ছাড়া কিভাবে বাঁচব? জীবন, কোনো টেনশন করিস না। আমি আর রনি ও নেগেটিভ রক্তের 4টা ব্যাগ রেডি করে রেখেছি। সব ঠিক হয়ে যাবে বন্ধু। খালেম্মা, আপনারা একটু শান্ত হন। কাসেম চাচা ফোন করেছিলেন? দাদিমা নাকি বাড়িতে জায়নামাজে বসে অনবরত কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না। হঠাৎ ওটির লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। ওটির ভারী দরজা ঠেলে ক্লান্ত কিন্তু হাসি মুখে বের হয়ে আসেন ডাক্তার জামান। ওনার কোলে একটা ছোট তোয়ালেতে মোড়ানো ফুটফুটে এক সদ্যজাত শিশু। ডাক্তার দাদু, আমার আরোহী কেমন আছে? প্লিজ আগে বলুন, ও বেঁচে আছে তো? জীবন, অভিনন্দন, তুমি এক কন্যা সন্তানের বাবা হইছো। আর তোমার আরোহী মা পুরোপুরি সুস্থ আর চমৎকার আছে। ও এখন ওটিতে ঘুমাচ্ছে। একটু পরে কেবিনে শিফট করব। ও তোমার ভালোবাসার কাছে হেরে যেতে পারেনি বাবা, ও ফিরে এসেছে। জীবন নিজের কোল আলো করে আসা ফুটফুটে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরে আনন্দের অশ্রু প্লাবনে ভেসে যায়। সে বাবুর কপালে চুমু খেয়ে ওটির দরজার দিকে তাকিয়ে মনে মনে বলে, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আরোহী, তুমি আমার কথা রেখেছো। ওরে আমার লক্ষ্মী দাদু ভাই, একদম আমার আরোহী মায়ের মতো দেখতে হয়েছে। বড় ভাই, আমাদের চৌধুরী বাড়িতে লক্ষ্মী এসেছে। আমাদের আরোহী মা আমাদের ধন্য করেছে। বিকেলে আরোহীকে কেবিনে দেয়া হয়েছে। আরোহী বালিশে মাথা রেখে শুয়ে আছে। তার পাশে শুয়ে রাখা হয়েছে তাদের ছোট্ট দেবীকে।
জীবন আরোহীর ঠিক পাশে বসে এক হাত দিয়ে বাচ্চার হাত আর অন্য হাত দিয়ে আরোহীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। পরিবারের সবাই কেবিনের চারপাশে খুশিতে আত্মহারা হয়ে দাঁড়িয়ে। কি চৌধুরী সাহেব, আপনার আরোহী কি খুব সহজে আপনাকে ছেড়ে চলে যাবে ভেবেছিলেন? এই চঞ্চল বউটার রোমান্স যে আপনার জীবনে এখনো অনেক বাকি। জীবন আরোহীর কপালে একটা দীর্ঘ গভীর ভালোবাসার চুমু এঁকে দিয়ে চোখের সুখের জল নিয়ে। আর কখনো আমাকে ওভাবে ভয় দেখাবে না আরোহী। আজ থেকে তুমি শুধু আমাদের এই রাজকন্যার মানো। তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার একমাত্র রানী। চাচাতো বোন যখন এমন রোমান্টিক বউ আর এক লক্ষ্মী বাচ্চার মা হয়, তখন সেই বরের চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? বাহ, আপু আর দুলাভাইয়ের রোমান্স তো হাসপাতালে এসেও থামলো না। এবার আমাদের মিষ্টি খাওয়াও। পুরো হসপিটালের কেবিন জুড়ে চৌধুরী পরিবারের আনন্দের হাসি রোল ওঠে। আরোহী জীবনের বুকে মাথা রাখে আর তাদের ছোট্ট রাজকন্যাটি যেন ঘুমের ঘোরেই তার বাবা মায়ের ভালোবাসার স্পর্শ পেয়ে মিষ্টি করে হেসে ওঠে। তুমি আমাদের জীবনটা সম্পূর্ণ করে দিলে আরোহী। এই 3 দিনে তুমি যে কষ্টটা সহ্য করেছো তার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেয়ে কিন্তু তোমার মতো শান্ত হয়েছে, দেখেছো? একটুও কাঁদে না। এখন থেকে কিন্তু ওর সব দায়িত্ব আমাদের দুজনের। একদম, আমাদের রাজকন্যার আর তার মায়ের সব দায়িত্ব এখন থেকে আমার। পুরো পরিবার তখন নবজাতককে ঘিরে এক অনাবিল আনন্দে মেতে আছে। আর জীবন আরোহী মেতে আছে তাদের নতুন পৃথিবীর স্বপ্নে। জীবন ও আরোহীর শোবার ঘরটি সুন্দর করে সাজানো। আরোহী বিছানায় হেলান দিয়ে বসে বাচ্চাকে খাওয়াচ্ছে। পাশে ল্যাপটপ নিয়ে জীবন অফিসের কাজ করছে। এমন সময় জীবনের মা হাতে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলেন। আরোহী মা, এই নাও তোমার দুপুরের গরম খাবার। ডাক্তারবাবু বলেছেন এখন তোমাকে একদম সময় সময় পুষ্টিকর খাবার খেতে হবে, একটুও ফাঁকি দেব না কিন্তু। আপনি থাকতে আমার ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে মা? আপনি প্রতিনিয়ত যেভাবে আমার খেয়াল রাখছেন, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। একদম ঠিক বলেছো মা। আরোহীর যত্ন নেওয়ার জন্য তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে বাসায় বসে অফিসের সব কাজ সামলাতে পারছি। বাইরে যাওয়ার কোনো টেনশন নেই। এমন সময় হাসতে হাসতে ঘরে ঢুকলো জীবনের ভাই এবং আরোহীর বোন। তাদের কোলে ফুটফুটে শিশুটি। উল্লেখ্য, জীবন আর আরোহীর সম্পর্কে চাচাতো ভাই বোন এবং তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। এই দেখো আরোহী আপা, তোমার মেয়ে কিন্তু আমার কোলে এসে একদম হাসছে। ও বুঝে গেছে ওর এই কাকুটা কত মজার মানুষ। আহা, নিজে কেড়ে নিজে নিও না তো। ও আমার কোলে বেশি শান্ত থাকে। এই দেখো সোনা, তোমার মাসিমণি তোমার জন্য একটা সুন্দর পুতুল এনেছে। তোরা দুজন যেভাবে সারাদিন বাবুটাকে নিয়ে মেতে থাকিস, ও তো বড় হয়ে তোদেরকেই প্রথমে চিনতে পারবে মনে হয়। সত্যি জীবন, আমাদের পরিবারটা কত সুন্দর। আমরা চাচাতো ভাই বোন ছিলাম, পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো, আর আজ আমাদের ঘরে নতুন আলো। পরিবারের সবাই যেভাবে আমাকে সাহায্য করছে, আমি সত্যিই ভাগ্যবতী। আমরা দুজনেই খুব ভাগ্যবতী আরোহী। এই পরিবার আর আমাদের এই ছোট্ট রাজকন্যা আমাদের সবচেয়ে বড় সম্পদ। পুরো ঘর জুড়েই তখন আনন্দের হাসি আর পারিবারিক ভালোবাসার এক মধুর আবহ তৈরি হলো। বাড়ির বসার ঘরটি রঙিন বেলুন ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মাঝখানে একটি নরম তোষকেও 3 সপ্তাহের শিশুটি শুয়ে হাত পা নাড়ছে। চারপাশ ঘিরে বসে আছেন জীবন, আরোহী, জীবনের মা, জীবনের ভাই এবং আরোহীর বোন। সবার হাতে কাগজের টুকরো, যাতে পছন্দের নাম লেখা আছে। শোনো সবাই, আজ আমাদের বাড়ির রাজকন্যার নামকরণ অনুষ্ঠান। আমরা সবাই একটা করে নাম কাগজে লিখে এই বাটিতে রেখেছি। বাচ্চার মা আর বাবা একটা চিরকুট তুলবে, আর সেটাই হবে ফাইনাল নাম। একদম ঠিক। তবে আমার দেওয়া নামটা যদি না ওঠে, আমি কিন্তু ভীষণ রাগ করব, বলে দিলাম। তোদের যত সব আধুনিক নিয়ম, আমি তো আমার নাতনির নাম লক্ষ্মী বলেই ডাকবো। ও আসার পর থেকে আমাদের সংসারটা আলোয় ভরে গেছে। মা, আপনার দেওয়া নাম তো আমাদের সবার মনের নাম, কিন্তু অফিসিয়াল একটা ভালো নাম তো দিতে হবে, তাই না? হ্যাঁ মা, আরোহী ঠিক বলেছে। চলো আরোহী, তুমি বাটি থেকে প্রথম চিরকুটটা তোলো, দেখা যাক কার নামটা ভাগ্য নিয়ে আসে। আরোহী হেসে বাটি থেকে একটি চিরকুট তুলল এবং জীবনের হাতে দিল।
জীবন চিরকুটটা খুলে জোরে হেসে উঠল। আরে এটা তো আরোহী বোনের দেওয়া নাম উঠেছে, আরোহীর সাথে মিলিয়ে আরোহিকা। এস, আমি জানতাম আমার নামটাই আসবে। কেমন মিষ্টি নামটা, দেখেছো? আরোহিকা। নামটা সুন্দর, কিন্তু আরোহী আর আরোহিকা ডাকলে গোলমাল পেকে যেতে পারে। দাঁড়াও, এবার আমি একটা চিরকুট তুলি। জীবন বাটি থেকে দ্বিতীয় চিরকুটটা তুলে খুলে দেখল এবং তার চোখে মুখে আনন্দ চকচক করে উঠল। এই নামটা মায়ের খুব পছন্দ হবে। চিরকুটের লেখা আয়াত, যার অর্থ হলো আল্লাহর উপহার বা আশীর্বাদ। আমাদের লক্ষ্মী তো সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তাই না মা? হ্যাঁ বাবা, আয়ত নামটা খুব সুন্দর, খুব পবিত্র। আমার ঘরের লক্ষ্মী আজ থেকে আয়ত। আয়ত জীবন, বাহ, নামটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। জীবন, আজ থেকে আমাদের মেয়ের নাম আয়ত। ওয়েলকাম মিস আয়াত, তোমার কাকু আজ তোমাকে পুরো এলাকা ঘুরিয়ে মিষ্টি খাওয়াবে। সবাই হেসে উঠল এবং পুরো ঘরটি আনন্দের কলরবে মুখরিত হয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। জীবন ও আরোহীর শোবার ঘর। আরোহী এখন সম্পূর্ণ সুস্থ। সে আলমারি গোছাচ্ছে এবং ছোট্ট আয়ত বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলছে। এমন সময় জীবন অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে ঢুকলো, কিন্তু বিছানায় মেয়েকে দেখেই তার সব ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে গেল। এই যে আমার আম্মা যান, সারাদিন পর বাবা অফিস থেকে এসেছে। কে আসবে বাবার কলে? জীবন বিছানা থেকে আয়াতকে কোলে তুলে নিতেই ছোট্ট সোনাটা তার বাবাকে চিনে ফেলে। খিলখিল করে গদগদ হাসিতে ফেটে পড়ল। সে তার ছোট ছোট হাত দুটো দিয়ে জীবনের গাল ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। জীবন ওকে উঁচুতে তুলে ধরে আদর করতে লাগলো। ওরে আমার লক্ষ্মী সোনা, বাবাকে ছাড়া একদম মন ঠিক ছিল না, তাই না? সারাদিন বাবাও তোমাকে খুব মিস করেছে মা। আরোহী আলমারি গোছানো থামিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। বাবা আর মেয়ের এই মিষ্টি খেলা আর অনাবিল আনন্দের দৃশ্য দেখে তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। আমার মেয়েটা না পুরো বাবা পাগল হয়েছে। তুমি কোলে নিতে যতটুকু দেরি, কিন্তু ওর খুশির যেন আর শেষ নাই। সারাদিন আমার কোলে এত হাসে না যত তোমার কোলে এসে গদগদ হয়ে হাসছে। হবে না, ও তো আমার লক্ষ্মী রাজকন্যা। সারাদিন পর বাবা মেয়ের এই একটুখানি তো মোলাকাত, কি বলো আম্মাজান? জীবন আয়তকে আলতো করে বিছানায় শুয়ে দিল এবং ওড়না দিয়ে ওর সাথে লুকোচুরি খেলতে লাগলো। আয়ত আরও জোরে হেসে উঠল। আরোহী এগিয়ে এসে জীবনের পাশে বসলো। আরোহী, মেয়ে তো আমার পাগল, ঠিক আছে, কিন্তু এই মেয়ের আম্মুটা কার পাগল শুনি? আমি কিন্তু কারো পাগল নই, আমি খুব শান্ত মেয়ে। তাই বুঝি? কিন্তু আমার তো মনে হয় তুমিও এই জীবনের মায়ায় একটু একটু পাগল। সত্যি আরোহী, সারাদিন অফিসে যতই কাজের চাপ থাকুক না কেন, বাড়ি ফিরে যখন তোমাকে আর আমাদের এই হাসি মুখের মেয়েটাকে দেখি, মনে হয় পৃথিবীর সব সুখ আমার এই ঘরেই আটকে আছে। আমি সত্যিই খুব সুখী জীবন। আমাদের এই ছোট্ট সংসারটা যেন চিরকাল এমনই হাসি খুশিতে ভরা থাকে। বাইরে তখন গোধূলির আলো, আর ঘরের ভেতরে বাবা মা আর সন্তানের ভালোবাসার এক মায়াবী স্বর্গ তৈরি হলো। ঘর অন্ধকার হয়ে এসেছে। ছোট্ট আয়ত্ত বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জীবন বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে। আরোহী জানালার পর্দাটা টেনে নিয়ে জীবনের পাশে এসে বসলো। ঘরের মৃদু আলোয় পরিবেশটা বেশ মায়াবী লাগছে। আচ্ছা আরোহী, একটা কথা বলবো তো? কি কথা? হঠাৎ এত গম্ভীর মুখে কি ভাবছো? ভাবছি আমরা যখন ছোটোবেলায় চাচাতো ভাই বোন হিসেবে একসাথে মারামারি করতাম, তখন কি কোনো দিন ভেবেছিলাম একদিন এই ডান পিঠে ছেলেটার সাথে তোমার পার্মানেন্টলি বিয়ে হয়ে যাবে? একদমই ভাবিনি। আমি তো ভাবতাম যে মেয়ে তোমার বউ হয়ে আসবে তার কপালে নির্ঘাত শনি আছে, সারাদিন শুধু আমার সাথে ঝগড়া করতে। ও আচ্ছা, তাহলে এখন বলো, শুনে এসেছে নাকি ঘরে চাঁদের আলো এসেছে? আমি কেন বলবো, তুমি নিজেই বুঝে নাও। আমি তো বুঝে গেছি। এই যে আমার এত শান্ত লক্ষ্মী আর রূপবতী বউ, যে আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। সত্যি আরোহী, মেয়ে তো আমার বাবা পাগল হয়েছে, কিন্তু আমি যে পুরোপুরি বউ পাগল হয়ে যাচ্ছি, তার কি হবে?
তা তো হবেই, এত সুন্দর একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো, একটু বউ পাগল না হলে কি চলে? বাহ, আমার লাজুক আরোহী তো এখন বেশ গুছিয়ে রোমান্টিক কথা বলতে শিখে গেছে দেখছি। এই রূপটা এত তো আগে দেখিনি। কার কাছ থেকে শিখলাম বলো? সারাদিন অফিস থেকে এসে যে মানুষটা আমার এত যত্ন নেয়, এত ভালোবাসে, তার প্রেমে তো রোজ নতুন করে পড়তে ইচ্ছেই করেই। আমাদের এই প্রেম যেন চিরকাল এমন নতুন থাকে আরোহী। আমাদের আয়াত বড় হয়ে যেন দেখতে পায় তার বাবা মা দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি। জানালার বাইরে তখন চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, আর ঘরের ভেতরে জীবন আর আরোহী হারিয়ে গেল একে অপরের ভালোবাসার চাদরে। জীবন ও আরোহীর শোবার ঘর। আয়তের এখন 10 মাস বয়স। সে বিছানায় বসে খেলনা নিয়ে খেলছে এবং মুখে নানা রকম শব্দ করছে। আরোহী পাশে বসে জামা কাপড় ভাঁজ করছে। এমন সময় জীবন অফিস থেকে ঘরে ঢুকলো। এই যে আমার আম্মা যান, বাবা অফিস থেকে চলে এসেছে। আজ বাবাকে কে ডাকবে? আয়াত বাবাকে দেখে হাতের খেলনা ফেলে দিল। সে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে জীবনের দিকে হাত বাড়িয়ে দিল এবং গদগদ হাসিতে আদো আদো গলায় চিৎকার করে উঠল, বাবা, বাবা, বাবা। ওরে আমার সোনা রে, আবার বলো, আবার বলো, কি বললে তুমি? বাবা, আতা, মাম্মা। জীবন দেখেছো, ও কিন্তু আজ বাবা শব্দটা একদম পরিষ্কার বলেছে। সারাদিন আমি ওকে মা মা বলবার চেষ্টা করি, আর তুমি আসতেই ও বাবা বলে দিল। হবে না, ও তো আমার রাজকন্যা। দেখলে তো আরোহী, ও প্রথম শব্দটা কিন্তু বাবাই বলল। আজকের দিনটা আমি ডায়েরিতে লিখে রাখবো। হ্যাঁ, খুব তো বাবার ওকালতি করা হচ্ছে। এবার মায়ের দিকে তাকিয়ে বলো তো শোনা, মা মা। মাম্মা, পাপ্পা। আরোহী, ও কিন্তু মাও বলেছে ও আমাদের দুজনকেই খুব ভালোবাসে। সত্যি জীবন, ওর এই আধো আধো কথাগুলো শুনলে সারাদিনের সব কষ্ট এক নিমিষে মুছে যায়। ও যত বড় হচ্ছে, আমাদের ঘরটা যেন ততই স্বর্গের মতো সুন্দর হয়ে উঠছে। একদম, মেয়ে তো কথা বলা শিখে গেল। এবার কিন্তু আমাদের সাবধানে রোমান্টিক কথা বলতে হবে, বুঝলে? না হলে মেয়ে সব শিখে যাবে। ধুর, তুমি না পারো বটে, মেয়ের সামনে তোমার দুষ্টুমি কমে না। আয়াত তাদের এই হাসাহাসি দেখে নিজেও তা বাবা বলে হাততালি দিয়ে হাসতে লাগলো। পুরো ঘরটি তাদের তিনজনের হাসির শব্দে মায়াবী হয়ে উঠল। যৌথ পরিবারের বসার ঘর। বসার ঘরের মেঝেতে কার্পেট পাতা। জীবনের মা সোফায় বসে আছেন। পাশে জীবনের ভাই এবং আরোহীর বোন গল্প করছেন। আরোহীর রান্নাঘর থেকে বিকেলের নাস্তার টেবিলে সাজিয়ে রাখছে। এমন সময় জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। ঠিক তখনই 1 বছর বয়সী আয়ত তার পুচকে পায়ে টলমলো করে হেঁটে ঘর কাঁপিয়ে ঢুকলো। বাবা, দাদা, দাদা। আয়াত হেঁটে গিয়ে সোজা জীবনের পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। জীবন লুফে নিয়ে তাকে কোলে তুলে নিল। আয়াত জীবনের কোল থেকে নেমে আবার টলমলো পায়ে হেঁটে জীবনের ভাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাঝপথে আরোহীর বোনকে দেখে দিক বদলে তার দিকে চলে গেল। দেখেছো, ও আমার দিকে আগে এসেছে। ও আসলে আমাদের পুরো পরিবারের একটা এনার্জি বুস্টার। ও যখন ঘুমে থাকে পুরো বাড়ি কেমন যেন খা খা করে, আর ও যখন জেগে থাকে তখন হাসির রোল পেকে যায়। তা যা বলেছিস, ও হেঁটে বেড়ায় আর ওর পায়েরও ছোট্ট মল দুটো ঝুনঝুন করে বাজে। সারা বাড়ি আমার তখন এমনিতেই ভালো লাগায় ভরে যায়। সত্যি মা, আমাদের এই যৌথ পরিবারের আয়াত আসাতে ঘরটা একদম জীবন্ত হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসেবে যখন ছোট ছিলাম, এই বাড়ি যেমন মাতিয়ে রাখতাম, আমাদের মেয়েটা ঠিক তেমনই হয়েছে। হ্যাঁ রে বাবা, এই আনন্দটুকুর জন্যই তো মানুষ সংসার পাতে। তোরা সবাই মিলেমিশে এভাবে হাসি খুশিতে থাকিস, আমার আর কিছু চাওয়া নেই। আর তখন জীবনের ভাইয়ের কোল থেকে চশমাটা টেনে খুলে নিয়ে নিজেই চোখে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তা দেখে ঘরের সবাই একসাথে হা হা করে হেসে উঠল। পুরো বাড়িটি তখন এক অনাবিল সুখের স্বর্গরাজ্য। আয়তের বয়স এখন 2 বছর। সে মেঝের ওপর বসে মন দিয়ে তার পুতুলগুলো নিয়ে খেলছে।
জীবন অফিস থেকে ফিরে সোজা সবার ঘরে ঢুকলো এবং চারপাশ তাকাতে লাগলো। আরোহী, আমার আম্মাজান কোথায় গেল রে? সারা বাড়ি তো ফাঁকা লাগছে। আমার মা মনিটা কোথায়? বাবার গলার আওয়াজ পেয়ে আয়াত সাথে সাথে হাতের পুতুল ফেলে দিল। সে তার পুচকে পায়ে দৌড়ে এসে জীবনের পা জড়িয়ে ধরলো এবং মুখ তুলে বড় বড় চোখে তাকালো। পাপ্পা পাপ্পা এসেছো? ওরে আমার কলিজার টুকরো রে, বাবা চলে এসেছে। সারাদিন বাবা ছাড়া কি করা হচ্ছিল সোনা? আমি আমি পুতুল খেলছি। পাপা আমার জন্য কি এনেছো? ওরে বাবা, আমার মেয়ে তো খুব চালাক হয়ে গেছে। এই দেখো পাপা আজ পকেট থেকে কি বের করে। জীবন তার পকেট থেকে একটা বড় ডেইলি মিল্ক চকলেট বের করে আয়তের সামনে ধরলো। চকলেট দেখে আয়তের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ঠিক তখনই আরোহী দরজায় এসে দাঁড়ালো। জীবন, আবার চকলেট? আমি তোমাকে কতবার বলেছি অফিস থেকে আসার সময় ওকে প্রতিদিন চকলেট দেবে না। দিনে দিনে ওর দাঁতগুলো সব পোকা হয়ে যাচ্ছে। তাও চকলেটটা এখনই আমার কাছে দাও। আরে আরোহী, ও তো বাচ্চা মানুষ, সারাদিন পর একটু চকলেট পেয়েছে, দাও না খেতে। একদম না, চকলেট একদম খাওয়া চলবে না। আয়ত, চলো চট করে হাত মুখ ধুয়ে এসে ভাত খাবে, চলো। এত চকলেট হাতছাড়া হওয়ার ভয়ে চট করে জীবনের বুকের মধ্যে মুখটা লুকিয়ে ফেলল। তারপর জীবনের কোলেই ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে আদো আদো গলায় নালিশ করতে লাগলো। দেখছো পাপা, মাম্মা পচা। মাম্মা বকে চকলেট দেয় না। মাম্মা খুব পচা। দেখছো আরোহী, মেয়ে কিন্তু তোমাকে পচা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওরে আমার পাকা বুড়ি রে, বাবার ওকালতি পেয়ে এখন মাকে পচা বলা হচ্ছে। দাঁড়াও, আজ রাত্রে যদি তোমার বাবা তোমাকে ঘুম পাড়ায় তবে আমার নামও আরোহী না। আচ্ছা বাবা, রাগ করো না। আরোহী, ও তো ছোট, আজ হাফ চকলেট ও খাক, আর বাকি হাফটা আমি আর তুমি ভাগ করে খেয়ে নিব, কেমন? তোমরা বাপ বেটি মিলে যে আমার কোনো কথাই শুনবে না তা তো আমি খুব ভালো করেই জানি। এত মায়ের হাসি দেখে বুঝে গেল আর ভয় নেই। সে বলেই চকলেটের খোসা ছাড়ানোর জন্য জীবনের হাতে দিল। পুরো ঘরটি তখন তাদের তিনজনের মিষ্টি খুনসুটিতে ভরে উঠল। জীবন ও আরোহীর শোবার ঘর। আয়ত চকলেট হাতে নিয়ে খুশিতে নাচতে নাচতে ঘর থেকে বের হয়ে গেল তার দাদার কাছে। ঘর এখন একদম শান্ত। আরোহী ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো বাঁধছিল। এমন সময় জীবন পা টিপে টিপে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। জীবন আলতো করে আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং নিজের চিবুকটা আরোহীর কাঁধের উপর রাখলো। আরোহী হঠাৎ চমকে উঠলেও আয়নায় জীবনের হাসি মুখ দেখে মৃদু হাসলো। কে ব্যাপার জীবনবাবু, মেয়ে দাদুর কাছে যেতে বুঝি খুব সুযোগ পেয়ে গেলেন? ছাড়ো, কেউ দেখে ফেললে কি ভাববে? এই ঘরে আমাদের দেখার মতো কেউ নেই আরোহী, আর তাছাড়া নিজের বউকে জড়িয়ে ধরেছি, এতে অন্য কেউ কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। অফিস থেকে এসে একটু ক্লান্তি নেই, তাই না? সারাদিন অফিসের ফাইলের ভেতরে শুধু তোমার এই মুখটাই চোখে ভাসতো আরোহী। বাড়ি ফিরে যখন তোমাকে এত কাছে পাই তখন পৃথিবীর সব ক্লান্ত এক সেকেন্ডে উধাও হয়ে যায়। সত্যি আরোহী, তুমি এখনও ঠিক আগের মতোই সুন্দর আছো। কি যে বলো, এখন তো আমি 2 বছরে একটা বাচ্চার মা, বুড়ি হয়ে যাচ্ছে দিন দিন। একদম ভুল কথা, তুমি বাচ্চার মা হতে পারো, কিন্তু আমার কাছে তুমি এখনও সেই কলেজের প্রথম দেখা আরোহী, যার প্রেমে আমি রোজ নতুন করে পড়ি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু তোমাকে আমি যেভাবে ভালোবেসেছি তার কোনো তুলনা হয় না। আমি জানি জীবন, তুমি আমাকে আর আয়তকে কতটা আগলে রাখো তা আমি প্রতি মুহূর্তে বুঝি। মাঝে মাঝে ভাবি আমি সত্যি কতটা ভাগ্যবতী যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আর আমি ভাগ্যবতী যে আমার জীবনে আরোহী নামের একটা আলো এসেছে। চলো, আজ রাতে আর রান্না করতে হবে না, আমরা সবাই মিলে বাইরে থেকে স্পেশাল ডিনার আনিয়ে নেব। আজ শুধু আমাদের সময়। আরোহী জীবনের বুকে মাথা রেখে তৃপ্তির হাসি হাসলো।
ঘরের মৃদু আলোয় তারা দুজনে হারিয়ে গেল নিজেদের ভালোবাসার এক মায়াবী পৃথিবীতে। বাড়ির বড় ডাইনিং রুম, টেবিল জুড়ে বিরিয়ানি, কাবাব আর নানা পদের সুস্বাদু খাবার সাজানো। টেবিলের প্রধান আসনে বসে আছেন জীবনের বাবা, দাদু এবং পাশে জীবনের মা, দিদা। এক পাশে জীবন ও আরোহী বসে আছে। আরোহীর কোলে 2 বছরের পুচকে আয়ত। অন্য পাশে জীবনের ভাই ও আরোহীর বোন বসে আছে। পুরো ঘরে খাবারের চমৎকার সুবাস ছড়ানো। বাহ, আজ তো দেখছি রাজকীয় আয়োজন। জীবন, হঠাৎ এত সব রাজকীয় খাবারের ব্যবস্থা, যে কোনো বিশেষ কারণ আছে নাকি? কোনো কারণ লাগবে নাকি বাবা? সারাদিন পর আমরা সবাই একসাথে এক টেবিলে খাবেও, এটাই তো সবচেয়ে বড় আনন্দের কারণ। আর তাছাড়া আরোহী আজ সারাদিন আয়াতকে সামলাতে গিয়ে খুব ক্লান্ত ছিল, তাই ভাবলাম আজ রাতের রান্নাটা ছুটি থাক। একদম ঠিক করেছিস বাবা। আরোহী মা আমার এক মুহূর্ত জিরোবার সময় পায় না। এই পুচকি মেয়েটা যেভাবে সারা বাড়ি টোটো করে বেড়ায়, ওর পেছনে ছুটতেই তো দিন পার হয়ে যায়। না মা, তেমন কিছু না। আর তাছাড়া আপনি, বোন আর ঠাকুরপো তো সারাক্ষণই আমাকে কত সাহায্য করেন। বিরিয়ানিটা যা হয়েছে না ভাবি, ফাটাফাটি। তবে আসল আনন্দের কারণ কিন্তু আমাদের এই ছোট ডন। একদম। এই দেখো আমাদের আয়ত সোনাও কেমন হাত পা নাড়িয়ে বিরিয়ানির সুবাস নিচ্ছে। সোনা, একটু ফিরনি খাও তো দেখি। মিষ্টি, খুব মিষ্টি। মামা, পাপা, খাও। আয়তের মুখের মিষ্টি কথা শুনে টেবিলের সবাই একসাথে হেসে উঠল। আরোহী আয়তের মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। আমার এই নাতিটা আসার পর থেকে ঘরটা পুরো আলো হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসাবে যখন জীবনে আরোহীর বিয়ে দিয়েছিলাম, তখন ভাবিনি আমাদের এই যৌথ পরিবারটা এত রঙিন হয়ে উঠবে। আজ তোদের সবাইকে একসাথে হাসি মুখে খেতে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের এই পরিবারটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে এই এক টেবিলে সবার সাথে বসাটাই জীবনের আসল সুখ। হ্যাঁ বাবা, আপনারা আমাদের মাথায় আশীর্বাদের হাতটা চিরকাল এভাবেই রাখবেন। পুরো ডাইনিং টেবিল জুড়ে তখন চামচ আর প্লেটের টুংটাং শব্দ, আর তার চেয়েও বেশি মুখরিত হয়ে উঠল পরিবারের সবার মন খোলা হাসির শব্দে। আর তখন তার দাদুর প্লেট থেকে একটা আলু তুলে নিয়ে নিজের মুখে পুরে দিয়ে সবাইকে দেখাচ্ছিল, যা দেখে হাসির রোল আরও দ্বিগুণ হয়ে গেল। জীবনের অফিসের একটি আধুনিক কনফারেন্স রুম, টেবিলের ওপর প্রজেক্টর, কিছু ফাইল এবং কফির মগ রাখা। জীবন এবং তার প্রিয় বন্ধু ও সহকর্মী আবির সবেমাত্র ক্লায়েন্টদের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করেছে। ক্লায়েন্টরা ঘর থেকে বেরিয়ে যেতে আবির চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। যাক বাবা, মিটিংটা অবশেষে দারুণভাবে শেষ হলো। এই প্রজেক্টটা হাতছাড়া হলে যে কি হতো। থ্যাংক ইউ জীবন, তোর এই লাস্ট আইডিয়াটা একেবারে চক্কা মেরে দিয়েছে। থ্যাংক ইউ আমাকে নয়, আমার ঘরের 2 লক্ষ্মীকে দে। সত্যি বলতে আবির, ঘরে যখন একটা ফুটফুটে সন্তান আর ভালোবাসার বউ থাকে, তখন কাজের এনার্জি এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ রে বন্ধু, তোকে দেখলে আমার সত্যি খুব হিংসে হয়। জীবন আরোহীর সেই মিষ্টি জুটি, আর এখন তোদের 2 বছরের ওই পুচকে দেবদূত আয়ত। তোদের সংসারটা পুরো পারফেক্ট। ভাবি, আমার জীবনে এমন দিন কবে আসবে? কেন, দিন তো চলেই এসেছে। আড়ালে আবডালে যে বিয়ের কথাবার্তা চলছে, তা কি আমি জানি না ভেবেছিস? তা আমাদের হবু ভাবির খবর কি বলো তো? বিয়েটা কবে করছিস? দূর বেটা, তোকে লুকানো তো অসম্ভব। আসলে পারিবারিকভাবেই কথা এগোচ্ছে। মেয়ে ভীষণ শান্ত আর ভালো। ভাবছি আগামী মাসে এই শুভ কাজটা সেরে ফেলবো। তোকে কিন্তু আরোহী ভাবি আর আমাদের পুচকে মামনি আয়তকে নিয়ে পুরো বিষয়ের সব অনুষ্ঠানে থাকতে হবে। আরে বলিস কি, এ তো দারুণ খবর। আরোহী শুনলে ভীষণ খুশি হবে। ও তো এমনিতেই উৎসব অনুষ্ঠান খুব পছন্দ করে। আর আয়াতের কথা তো ছেড়েই দে, ও এখন টোটো করে পুরো বাড়ি হেঁটে বেড়ায়। তোর বিয়েতে ও যে কী নাচানাচি করবে তুই কল্পনাও করতে পারবি না। সত্যি রে, আমি তো এখন থেকে ভাবছি আয়ত সোনাকে শেরওয়ানি পরা ছোট একখানা বরযাত্রী বানাবো। ও এলে আমাদের বিয়ের আনন্দটা আরও জমে যাবে। আরোহী ভাবে এখন কেমন আছে রে? আয়তকে একা সামলাতে কষ্ট হয় না? আরোহী এখন একদম সুস্থ আর ফিট। আর আমাদের তো যৌথ পরিবার, তাই আরোহীর একার উপর কোনো চাপ পড়বে না। মা, ভাই, আরোহীর বোন সবাই মিলে আয়াতকে চোখে চোখে রাখবে।
তবে হ্যাঁ, দিন দিন মেয়েটা যা বাবা পাগল হচ্ছে, অফিস থেকে বাড়ি ফিরতেই একটু দেরি হলেই আমার খবর করে ছাড়ে। একেই বলে খাঁটি সুখের সংসার। দোয়া করি তোদের এই ভালোবাসার জন্য চিরকাল এমন অটুট থাকে। চল এবার একটু বসের কেবিন থেকে ঘুরে আসি, নয়তো আবার ডাক পড়বে। জীবন ও আবির হাসতে হাসতে কফির মগ হাতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। জীবনের মনে তখন বন্ধু আবিরের নতুন জীবনের জন্য আনন্দ এবং নিজের সুন্দর পরিবারের জন্য এক বুক কৃতজ্ঞতা। একটি সুন্দর পাহাড়ি রিসর্টের বারান্দা, চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা, আর আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। জীবন অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আরোহী আর 2 বছরের আয়াতকে সাথে নিয়ে পাহাড়ের এই সুন্দর জায়গায় ঘুরতে এসেছে। আরোহী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ হাওয়া উপভোগ করছে, আর জীবন আয়াতকে কোলে নিয়ে মেঘ দেখাচ্ছে। ওই দেখো আম্মাজান, আকাশে কত মেঘ, কেমন তুলোর মতো উড়াচ্ছে দেখো। ও মা, পাপ্পা দেখছো? মেঘু, অনেক মেঘু। আমি আমি তুলবো? ওরে আমার সোনারে, মেঘ তো অনেক উপরে থাকে, ওটা ছোঁয়া যায় না, ওটা শুধু চোখ দিয়ে দেখা যায়। কেন ছোঁয়া যাবে না? এই যে ভোরের কুয়াশাটা আমাদের ঘরের ভেতর চলে আসছে, এটাই তো মেঘের ছোঁয়া। সত্যি জীবন, থ্যাংক ইউ সো মাচ। অফিসার সংসারে এত ব্যস্ততার মাঝে তুমি যে আমাদের দুজনকে নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসবে, আমি ভাবতেই পারিনি। মনটা একেবারে জুড়িয়ে গেল। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত আরোহী। আয়াত হওয়ার পর থেকে তুমি নিজের দিকে তাকানোর একটুও সময় পাওনি। সারাদিন শুধু সংসার আর মেয়েকে সামলাতে তোমার এই হাসি মুখটা দেখার জন্য তো এত দূর ছুটে আসা। তুমি পাশে থাকলে আমার সব কষ্ট এমনিতেই দূর হয়ে যায় জীবন। দেখো আমাদের মেয়ে যাও পাহাড়ে এসে কত খুশি। মাম্মা, পাপা খেলবো? চলো নিতে, চলো ফুই তুলবো। আচ্ছা চলো, আজ আমরা সবাই মিলে পাহাড়ের নিচে ওই সুন্দর বাগানে যাব। আরোহী, তুমি চট করে আয়াতের জ্যাকেটটা পরিয়ে দাও, বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, আমি রেডি করে দিচ্ছি। আর তুমিও নিজের চাদরটা সাথে নাও। চলো সোনা, আজ আমরা পাপা আর মাম্মার সাথে অনেক মজা করব। আয়াত খুশিতে ইয়েই বলে হাততালি দিয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। পাহাড়ের বুক চিরিয়ে আসা মিষ্টি রোদের আলোয় তাদের ছোট্ট সংসারটি যেন এক রূপকথার গল্পে রূপ নিল। পাহাড়ের রিসর্টের ঠিক নিচের একটা বড় সুন্দর সবুজ ঘাসের মাঠ, চারদিকে রঙিন পাহাড়ি ফুল ফুটেই আছে। জীবন ক্যাজুয়াল ট্রেকিং স্যুট পরে মাঠে দাঁড়িয়ে আছে, আর 2 বছরের পুচকে আয়াত একটা গোলাপি রঙের জ্যাকেট আর টুপি পরে ঘাসের উপর টলমল পায়ে প্রজাপতির মতো ছুটে বেড়াচ্ছে। আরোহী মাঠের পাশে একটা কাঠের বেঞ্চে বসে হাসি মুখে বাবা মেয়ের এই মিষ্টি খেলা খেলছে। এই যে আমার আম্মাজান, পাপা কিন্তু চোখ বন্ধ করেছে। 1 2 3। এবার পাপ্পার রাজকন্যা কোথায় লুকালো? আমি কিন্তু খুঁজতে আসছি। আয়াত মাঠের একটা ছোট্ট গাছের পেছনে গিয়ে আধখানা শরীর লুকিয়ে খুশিতে খিলখিল করে হেসে আদো আদো গলায়, পাপা আমি এখানে, আমি লুকিয়েছি, দেখতে পাবে না, হা হা হা। আরে আমার মা মনিটা কোথায় গেল? ওই বড় পাথরের পেছনে নাকি ফুলের বাগানে? কোথাও তো দেখছি না। আয়াত গাছের পেছন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এসে জীবনের পা জড়িয়ে ধরে। এই তো আমি, পাপা আমি এখানে, পাপা পারি না, হি হি হি। আমার সোনাটা তো খুব ভালো লুকাতে পারে। এই নাও পাপ্পার আদর। জীবন পরম স্নেহে আয়াতের 2 গালে আর কপালে একের পর এক চুমু খেতে লাগলো। আয়াত আনন্দের চোটে হাত পা নেড়ে গদগদ হয়ে হাসতে লাগলো। আরোহী বেঞ্চ থেকে উঠে ফ্লাস্কে আনা গরম চা দুটো কাপে ঢেলে তাদের দিকে এগিয়ে এলো। বাপরে বাপ, তোমাদের বাবা মেয়ের খেলা দেখলে মনে হয় তোমরা দুজন একই বয়সের বন্ধু। জীবন, পাহাড়ে এসে তোমার বয়সটা মনে হয় আয়তের মতো 2 বছর হয়ে গেছে, তাই না?
তা বলতে পারো। এই প্রাকৃতির মাঝে যখন আমরা এই ছোট্ট পরিবারটাকে প্রাণ খুলে হাসতে দেখি, তখন নিজের ভেতরের সব গম্ভীরতা হারিয়ে যায়। সত্যি আরোহী, এই ছুটির দিনগুলো আমার জীবনের সেরা মুহূর্ত। মাম্মা, আমিও খেলবো পাপ্পার সাথে দৌড়ু দৌড়ু। হ্যাঁ সোনা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। এবার পাপা একটু চা খাক, তারপর আমরা সবাই মিলে ওই সামনের ঝর্ণাটা দেখতে যাব, কেমন? ইয়ে, ঝর্ণা অনেক জল। পাপ্পা চলো চলো চলো। চলো, আজ আমরা এই রানীর সব হুকুম মানতে আমি বাধ্য। জীবন আরোহীর কাঁধে আলতো করে হাত রাখল, আর আরোহীর কোলে থাকা ছোট্ট আয়ত তাদের দুজনের গলা জড়িয়ে ধরল। পাহাড়ের স্নিগ্ধ বাতাসে তাদের তিনজনের অনাবিল সুখের এই মুহূর্তটি যেন এক চিরন্তন ফ্রেম হয়ে রইল। বাড়ির বড় বসার ঘর, ঘড়িতে তখন বিকেল 5টা। টেবিলের ওপর গরম চা, সিঙ্গারা আর বিস্কুটের থালা সাজানো। জীবনের বাবা দাদু সোফায় বসে আছেন, তার কোলে 2 বছরের পুচকে আয়াত আরামে বসে হাত পা নাড়ছে। চারপাশ ঘিরে বসে আছেন জীবনের মা দিদা, জীবনের ভাই আরোহীর বোন জীবন এবং আরোহী। সবাই পাহাড় ভ্রমণের গল্প শোনার জন্য মুখিয়ে আছেন। কিরে দাদু ভাই, পাহাড় থেকে ঘুরে এলে দাদুর জন্য কি আনলে, আর পাহাড়ে গিয়ে কি কি মজা করলে দাদুকে একটু বলো তো শুনি। দাদু জানো, পাহাড়ে অনেক মেঘু তুলোর মতো উড়ে। আমি ধরতে গেছি, পাপ্পা দিল না। আয়াতের কথা বলার স্টাইল দেখে বসার ঘরের সবাই একসাথে হো হো করে হেসে উঠল। ওরে আমার পাকা বুড়ি রে, মেঘও বুঝি ধরা যায়। তারপর আর কি কি দেখলে সোনা? আর ঝর্ণা অনেক জল ঝুরু ঝুরু করে পড়ে। আমি জলে পা দিয়েছি, মাম্মা বকেছে। মাম্মা খুব পচা দাদু। ওরে বাবা, আমার নামে দাদুর কাছে নালিশ করা হচ্ছে। ঠান্ডা লেগে যাবে বলে জল থেকে তুলে এনেছি, আর আমি হয়ে গেলাম পচা। একদম ঠিক বলেছিস আয়াত মামনি, তোর এই মাম্মা আর পাপা দুজনই পচা। তুই বরং তোর এই কাকুর কাছে চলে আয়, কাকু তোকে রোজ আইসক্রিম খাওয়াবে। কাকুও পচা, চশমা নেই। পাপ্পা ভালো, পাপ্পা চকলেট দেয়। দেখছিস, মেয়ে আমার দলের, যতই যা বলিস দিন শেষে কিন্তু বাবার রাজকন্যা। তা যা বলেছিস দুলাভাই, পাহাড় থেকে ঘুরে আসার পর আয়ত যেন আরো বেশি কথা বলা শিখে গেছে। ওর এই আধো আধো গল্প শুনলে সারাদিনের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। সত্যি রে, এ কটা দিন তোরা বাড়িতে ছিলি না, পুরো ঘরটা কেমন খাকা করছিল। আজ আমার এই নাতির মুখের পাহাড়ি গল্প শুনে মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে পাহাড় থেকে ঘুরে এলাম, ঘরটা আবার প্রাণ ফিরে পেলো। হ্যাঁ বাবা, যেখানে ঘুরতে যাই না কেন, দিন শেষে তোমাদেরও এই হাসি মুখগুলোর কাছে ফিরে আসার আনন্দটাই আলাদা। আমাদের পরিবারটাই আমাদের আসল স্বর্গ। আয়াত তখন দাদুর কোল থেকে নেমে এলোমেলো পায়ে হেঁটে জীবনের ভাইয়ের প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আর তা দেখে পুরো ঘর জুড়ে আবারও আনন্দের হাসির রোল বয়ে গেল। জীবনদের বাড়ির বসার ঘর, বিকেলের আড্ডায় সবাই একসাথে বসে চা খাচ্ছেন। এমন সময় জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। বাবা মা, তোমাদের সবার জন্য একটা দারুণ সুখবর আছে। আমার অফিসের সবচেয়ে প্রিয় বন্ধু আবিরের বিয়ে ঠিক হয়েছে। আগামী সপ্তাহে বিয়ে। ও আমাদের পুরো পরিবারকে দাওয়াত করে দিয়েছে এবং সবাইকে যেতে বলে দিয়েছে। ও মা, তাই নাকি? আবির ছেলেটা খুব ভালো রে, ওর বিয়েতে তো আমাদের যেতেই হবে। সত্যি দারুণ খবর। তাহলে তো আমাদের অনেক শপিং করতে হবে। তবে জীবন, আবির তো তোমার এত কাছের বন্ধু, ওর বিয়েতে আমাদের একটু আগে গিয়ে হাত লাগানো উচিত না? হ্যাঁ আরোহী, আমিও ঠিক সেটাই ভাবছিলাম। আমরা বাকিরা সবাই বিয়ের দিন যাব, তবে তুমি আর আয়াত বিয়ের ঠিক একদিন আগে আবিরের বাড়ি চলে যাব। ও একা হাতে সব সামলাচ্ছে, আমাদের পাশে থাকা দরকার। পরের সপ্তাহ, আবিরের বাড়ি, পুরো বাড়ির আলোকসজ্জা ও ফুলের মালায় সাজানো, চারদিকে বিয়ের শোরগোল। এমন সময় গেট দিয়ে জীবন, আরোহী এবং সুন্দর একটা ফ্রক পরা 2 বছরের আয়াত ভেতরে ঢুকলো।
আবির দূর থেকে তাদের দেখেই সব কাজ ফেলে ছুটে এলো। আরে জীবন ভাবি, তোমরা সত্যি একদিন আগে চলে এসেছো, আমি তো ভাবতে পারিনি। তোদের দেখে আমার অর্ধেক দুশ্চিন্তা এমনিতে দূর হয়ে গেল রে। আপনার মতো বন্ধুর বিয়েতে আমরা আগে আসবো না তো কে আসবে ভাইয়া? কোনো চিন্তা করবেন না, আমরা সব কাজ গুছিয়ে দেব। আর এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমার মামুনি, কেমন আছো সোনা? কাকুকে একটা চুমু দাও তো দেখি। আবির আয়াতকে কোলে তুলে নিতেই চঞ্চল আয়াত আবিরের কোলেই ছটফট করতে লাগলো। সে আবিরের মুখের দিকে তাকিয়ে তার দুষ্টুমি শুরু করে দিল। আয়াত আবিরের নাকের ওপর হাত দিয়ে আলতো করে চেপে ধরে, খিলখিল করে হেসে আদো আদো গলায়, আবির কাকু, তোমার বিয়ে, তুমি বয়স আসবে, হি হি হি। ওরে বাবা, 2 বছর ফুচকি মেয়ে আমার বর সাজার কথা জেনে গেছে। হ্যাঁ সোনা, কাকু কালকে বড় একটা তলোয়ার নিয়ে বর সাজবে, তুমি আমার সাথে যাবে তো? যাবো যাবো, কিন্তু কিন্তু আগে চকলেট দিতে হবে, চকলেট না দিলে চুল পচা করে দিব। দেখেছিস আবির, ও কিন্তু আসার আগেই তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। একদম পাকা বুড়ি হয়েছে ও। আয়ত শোনা, কাকুকে একদম জ্বালাতন করো না, কাকু এখন অনেক ব্যস্ত। চলো দাদুর কোলে যাবে, চলো। একদম না ভাবি, আমি এই মামুনিটা আমার কোলেই থাকবে। ওর এই মিষ্টি দুষ্ট মিষ্টি দেখলে আমার বিয়ের সব ক্লান্তি এক নিমিষে উদাও হয়ে যায়। চল শোনা, কাকু তোকে এখনই বড় একটা ক্যাডবেরি এনে দিচ্ছে। আয়াত চকলেটের কথা শুনে খুশিতে ইয়ে বলে আবিরের গালে কামড়ে দেওয়ার ভান করলো। আর তা দেখে জীবন, আরোহী এবং আবির একসাথে হাসিতে ফেটে পড়ল। বিয়ের বাড়ির রোশনাই যেন এই মিষ্টি আনন্দের মাঝে আরও দ্বিগুণ হয়ে উঠল। বিয়ের চমকালো হলরুম, চারদিকে রজনীগন্ধা আর লাল গোলাপের সুবাস, সানাইয়ের মিষ্টি সুর বাজছে। বরবেশে আবির স্টেজে বসে আছে, এমন সময় হলরুমে ঢুকলো জীবন ও আরোহী। জীবন এবং আরোহী দুজনেই ম্যাচিং করা সুন্দর কাপল পোশাক পরেছে। জীবনের পরনে রয়্যাল ব্লু রঙের শেরওয়ানি আর আরোহীর পরনে একই রঙের জমকালো সিল্কের শাড়ি। জীবনের কোলে রয়েছে 2 বছরের মিষ্টি আয়াত, সেও একটি নীল রঙের পরীর মতো ফ্রক পরেছে। জীবন আয়াতকে কোলে নিয়ে আরোহীর পাশে এসে দাঁড়ালো। বরের সাজে আবিরকে দেখে আয়াত জীবনের কোলে বসে হাততালি দিয়ে উঠল। পাপা, দেখছো আবির কাকু কেমন বড় রাজপুত্র হয়েছে, মাথায় টুপি, মুখে হাসি, হি হি হি। হ্যাঁ মামুনি, তোমার আবির কাকু তো আজ সত্যি রাজপুত্র হয়েছে। কিন্তু আমার রাজকন্যাটাকে বলো তো, এই যে আমার কোলে বসে আছে। আমি পাপার রাজকন্যা আর মাম্মা হলো রানী। তা যা বলেছিস শোনা, তোর আম্মা আজ রয়্যাল ব্লু শাড়িতে যা লাগছে না, আমার তো বড় হচ্ছে তার মায়ের দিকে বেশি চোখ যাচ্ছে। আরোহী পাশে দাঁড়িয়ে ছিল। বাবা আর মেয়ের এই মিষ্টি খুনসুটি আর জীবনের রোমান্টিক কথা শুনে সে আর লজ্জা ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে জীবনের বুকে হালকা ধাক্কা দিল। আচ্ছা, মেয়ের সামনে অত্যন্ত এই সমস্ত দুষ্টুমি একটু বন্ধ করো। সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। কাপড় ড্রেস পরে এসেছো বলে কি বেশি ভাব বেড়ে গেল? তবে হ্যাঁ, শেরওয়ানিটাতে তোমাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আমার আরোহী সাহেবা। এমন সময় বিয়ের আসরে কাজী সাহেব এলেন। বড়দের উপস্থিতিতে কাজী সাহেব বিয়ের খাতা খুলে বসলেন এবং আবির ও কনের বিয়ে পড়াতে শুরু করলেন। পুরো হলরুমে একটা গম্ভীর এবং পবিত্র পরিবেশ তৈরি হলো। সবাই মনোযোগ দিয়ে বিয়ে দেখতে লাগলো। আলহামদুলিল্লাহ কবুল। চারদিক থেকে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে আনন্দধ্বনি করে উঠল। আবিরের বিয়ে সম্পন্ন হলো। আরোহী ও জীবন হাত জোড় করে তাদের প্রিয় বন্ধুর নতুন জীবনের জন্য মনে মনে দোয়া করলো। আয়াত সবাইকে হাততালি দিতে দেখে নিজেও জীবনের কোলে দাঁড়িয়ে আনন্দের চোটে চিৎকার করে উঠল। কবুল কবুল, আবির কাকুর বিয়ে হয়ে গেল, এবার চকলেটটা। আয়াতের এই আকস্মিক চকলেটের দাবিতে আশেপাশের সবাই এবং খোদ বর আবিরও হেসে ফেলল।
জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে আয়াতকে বুকে টেনে নিল। পুরো পরিবার মিলে আবিরের এই বিশেষ বিয়েটা দারুণভাবে উপভোগ করতে লাগলো। বিয়ের স্টেজ, বরকনের বসার সোফা, আবিরের পাশে লাল বেনারসি শাড়ি আর গয়নার সেজে গুজে লাজুক মুখে বসে আছে তার নতুন বউ নীলিমা। জীবন, আরোহী আর তাদের কোলে থাকা 2 বছরের আয়াত স্টেজে উঠল নতুন জুটির সাথে দেখা করতে। নীলিমা, এই যে আমার কলেজের বন্ধু জীবন, আর এ হলো আরোহী ভাবি। আর এই যে আমাদের কোলে দেখছো না, জীবনের কোলে দেখছো, ও হলো আমাদের বাড়ির আসল ডন ফুচকে আয়াত মামুনি। আসসালামু আলাইকুম ভাবি। আবিরের মুখে আপনাদের কথা এত শুনছি যে মনে হচ্ছে কত চেনা আপনারা। একদিন আগে এসে এত সাহায্য করছেন, সত্যিই অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ একদম দেবেন না, কিন্তু আপনি এখন আমাদের পরিবারেরই অংশ। আর আপনাকে যা সুন্দর লাগছে না নীলিমা, আবির ভাইয়া সত্যিই খুব ভাগ্যবান। একদম ঠিক বলেছ আরোহী। তা নীলিমা, আমাদের এই বন্ধুটা কিন্তু একটু বেশি ইমোশনাল, মাঝে মাঝে বেশি কথা বলে। কোনো সমস্যা হলে সোজা আমাকে বা আরোহীকে ফোন করে কমপ্লেন জানাবে, একদম ছাড়বে না। এই জীবন, তুই এসে আমার নামে কানা ভাঙ্গানি শুরু করলি, ওর কথা একদম বিশ্বাস করো না নীলিমা। এমন সময় জীবনের কোলে থাকা আয়াত এতক্ষণ ধরে বড় বড় চোখে নতুন বউ নীলিমাকে দেখছিল। সে এবার আবিরের কলারটা টেনে ধরে আদো আদো গলায় নিজের দাবি পেশ করলো। আবির কাকু, নতুন মাম্মি অনেক সুন্দর, পরীর মতো। কিন্তু কিন্তু নতুন মাম্মি কি আমাকে চকলেট দিবে? ওরে আমার সোনা রে, হ্যাঁ নতুন মামি তোমাকে অনেক অনেক চকলেট দেবে, কিন্তু তার জন্য তো তোমাকে আমার কোলে আসতে হবে, তাই তো? আর চকলেটের লোভ সামলাতে না পেরে তখনই জীবনকে ছেড়ে নীলিমার কোলের দিকে ঝাঁপ দিল। নীলিমা ওকে পরম স্নেহে নিজের কোলে তুলে নিল। বাবা, এত গয়না! নতুন মাম্মি, তুমি আজ থেকে আমার ফ্রেন্ড। কিন্তু কিন্তু পাপাকে আর চকলেট কিনে দিতে হবে না, তুমিই দিবে, কেমন? আর মাম্মা পচা, মাম্মা বকে। দেখেছো নীলিমা, ও কিন্তু অলরেডি তোমার দলের নাম লিখিয়ে ফেলেছে। চকলেট পেলেই ও সবাইকে ভুলে যায়। এই মেয়েটার পাকা পাকা কথা শুনলে আর রাগ ধরে রাখা যায় না। নীলিমা, ও কিন্তু এখন থেকে সুযোগ পেলে আপনার কাছে চকলেট চাইতে চলে আসবে, সামলে রাখবেন। সত্যি রে জীবন, আজ নীলিমার পাশে আয়াতকে এভাবে হাসতে দেখে আমার মনটা ভরে গেল। তোদের এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসার ছোঁয়া আমাদের নতুন জীবনেও থাকে। আয়াত তখন নীলিমার বেনারসির আঁচলটা ধরে খেলা করতে লাগলো। আর তাদের 4 জনের মন খোলা হাসির শব্দে বিয়ের আসরের আনন্দ আরও মধুর হয়ে উঠল। আবিরদের বাড়ির সদর দরজা, বিয়ের সব অনুষ্ঠান শেষ, চারিদিকে তখনও আলোর রোশনাই। জীবন ও আরোহী তাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহীর কোলে 2 বছরের ক্লান্ত ও ঘুমন্ত আয়াত নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাচ্ছে। বরের সাজে আবির এবং লাল শাড়িতে নতুন বউ নীলিমা তাদের বিদায় জানাতে দরজায় এসে দাঁড়ালো। তাহলে বন্ধু, আমরা এখন আসি। সব অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে মিটে গেল। এবার তো আর নীলিমা মিলে তোদের নতুন জীবনটা দারুণভাবে উপভোগ কর। তোদেরকে যে কী বলে ধন্যবাদ দেব জীবন। তুই আর ভাবি একদিন আগে এসে পাশে না দাঁড়ালে আমি এক হাতে এই বিশাল আয়োজন সামলাইতেই পারতাম না। সত্যি তোদের ঋণ শোধ করার মতো নয়। আবির ভাইয়া, বন্ধুদের মধ্যে আবার কিসের ঋণ? আর নীলিমা, কোনো দরকার হলে কিন্তু এক মুহূর্তেও দ্বিধা না করে আমাকে সোজা ফোন করে দেবে, কেমন? এখন থেকে তুমিও আমাদের পরিবারের একজন। হ্যাঁ ভাবি, আমি অবশ্যই আপনাকে ফোন করব। আপনারা চলে যাচ্ছেন ভাবতেই মনটা কেমন খারাপ লাগছে। আর আমাদের এই পুস্কু সোনাটা তো ঘুমিয়ে পড়ল, ওর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব মিস করব। আর বলো না নীলিমা, সারাদিন বিয়ে বাড়িতে যে পরিমাণটা নাচানাচি আর দুষ্টামি করেছে, গাড়িতে ওঠার আগেই ও একদম ফ্ল্যাট। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠেই কিন্তু ও তোমার চলকাটের কথা তুলবে, সামলে রেখো। সবাই একসাথে হেসে উঠল। আরোহী আলতো করে নীলিমাকে জড়িয়ে ধরে বিদায় নিল। তারপর তারা গাড়িতে গিয়ে বসলো। আবির ও নীলিমা হাত নেড়ে
তাদের বিদায় জানালো। জীবন ও আরোহীদের নিজেদের বাড়ি। রাত তখন বেশ গভীর। গাড়ি থেকে নেমে জীবন আয়াতকে পরম মমতায় কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে চেনা শান্ত পরিবেশ দেখে আরোহী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেষ পর্যন্ত নিজের চেনা ঘরে ফিরলাম। বিয়ে বাড়ির হইচয়ের পর এই নিজের ঘরটার শান্তি যেন অন্য কোথাও নেই। জীবন কোমরের বেল্ট আর শেরওয়ানিটা আলগা করতে করতে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। তারপর পরম ভালোবাসার আরোহীকে জড়িয়ে ধরলো। একদম ঠিক বলেছ আরোহী। বিয়ে বাড়ি যতই রাজকীয় হোক না কেন, নিজের এই ছোট্ট চেনা নিরে তোমার আর আমার এই মুখোমুখি বসার শান্তিটা পৃথিবীর সবচেয়ে সেরা। ধুর, বাড়ি ফিরেই আবার তোমার রোমাঞ্চ শুরু হয়ে গেল। যাও, চট করে ফ্রেশ হয়ে এসো, আমি সবার জন্য জল এনে দিচ্ছি। জো হুকুম আমার রানী সাহেবা। আজ রাতটা সত্যি খুব সুন্দর কাটলো। জীবন হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেল আর আরোহী ঘুমন্ত আয়তের কপালে হাত রেখে মনে মনে এক পরম শান্তি অনুভব করলো। তাদের ছোট্ট চেনার নেটটি আবারও ভালোবাসার চাদরে ঢেকে গেল। জীবন ও আরোহীর বেডরুমের সাথে লাগানো সুন্দর ছিমছাম বারান্দা বা ব্যালকনি। বিকেলের নরম সোনা রোদ এসে পড়েছে বারান্দার মেঝেতে। রেলিংয়ের পাশে ছোট ছোট টবে বাহারি রঙের ফুল ফুটে আছে। ছোট্ট আয়ত এখন তার দিদার ঘরে অঘরে ঘুমাচ্ছে। বারান্দার একটি বড় আরামদায়ক সোফায় জীবন ও আরোহী পাশাপাশি বসে আছে। আরোহী পরম শান্তিতে জীবনের কাঁধে মাথা রেখে বসে আছে আর জীবন এক হাতে আরোহীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। সত্যি আরোহী, এই বিকেলগুলো কত মায়াবী হয়, তাই না? সারা সপ্তাহের অফিসের এত কাজের চাপ, এত দৌড়াদৌড়ির, কিন্তু এই ব্যালকনিতে এসে যখন তুমি এভাবে আমার কাঁধে মাথা রাখো, তখন মনে হয় সময়টা যেন এখানেই থমকে যায়। আমারও ঠিক এমনটাই মনে হয় জীবন। বিয়ে বাড়ির ওই এত সরগোলের পর আজকের এই শান্ত বিকেলটা যেন যেন শুধু আমাদের দুজনের। মাঝে মাঝে নিজের ভাগ্যকে বিশ্বাস হয় না। আমরা ছোটবেলায় কত ঝগড়া করতাম, আর আজ আমি তোমার বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। তা তো হবে। ঝগড়ুটে ভাই বোন থেকে যে আমরা এত রোমান্টিক একজোড়া স্বামী বউ হয়ে যাব, তাকে বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন। আরোহীর কানের লথিটা আলতো করে ছুঁয়ে, তবে একটা কথা স্বীকার করতেই হবে, শাড়িতে তোমাকে যত সুন্দর লাগে, এই বিকেলের নরম আলোয় তোমার এই মুখটা যেন তার চেয়েও 1000 গুণ বেশি মায়াবী লাগছে। আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করছে না। ধুর, তুমি না দিন দিন বড্ড বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। মেয়ের সামনেও যেমন, একা পেলেও তেমন। একটু লজ্জা নেই তোমার, তাই না? জীবন হো হো করে হেসে ওঠে। আরোহীকে নিজের আরও কাছে টেনে নিয়ে ওর কপালে গম্ভীর এবং ভালোবাসায় ভরা একটা চুমু খেলো। নিজের বউকে ভালোবাসতে আবার কিসের লজ্জা রানী সাহেবা? আমি তো চাই চিরকাল আমাদের চুল যখন পেকে যাবে, আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও যেন এই ব্যালকনিতে ঠিক এইভাবে তোমার কাঁধে হাত রেখে কাটাতে পারি। আমরা চিরকাল এমনই থাকবো জীবন। আমাদের এই ভালোবাসার ওপর যেন কারো নজর না লাগে। এমন সময় হালকা মিষ্টি হাওয়া এসে আরোহীর শাড়ির আঁচলটা উড়িয়ে দিল। আর জীবন পরম মমতায় আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে রাখলো। বিকেলের সোনার রোদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তারা দুজনে হারিয়ে গেল নিজেদের এক মায়াবী ভালোবাসার চাদরে। জীবন ও আরোহীর ব্যালকনি, তারা দুজনেই গভীর রোমান্টিক মুহূর্তে মগ্ন ছিল। এমন সময় হুট করে ঘরের ভেতর থেকে ঘুম ভাঙা চোখে 2 বছরের পুচকে আয়াত টলমল পায়ে হেঁটে বারান্দায় চলে এলো। বাবা আর মাকে ওভাবে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে সে বড় বড় চোখ করে সোজা তাদের মাঝখানে সে ঢুকে পড়ল। আয়াত মাঝখানে বসে জোর করে দুজনের হাত দুদিকে সরিয়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে আদো আদো গলায়, ও মা, পাপা, মাম্মা, তোমরা তোমরা এখানে কি করছো? আমাকে ছাড়া আদর আদর খেলা হচ্ছে। আমি খুব রাগ করেছি। আয়াতের আকস্মিক এন্ট্রিতে জীবন ও আরোহী চমকে উঠল। তারা তড়িঘড়ি করে নিজেদের একটু স্বাভাবিক করে নিল। আরোহী লজ্জায় লাল হয়ে শাড়ির আঁচলটা ঠিক করলো আর জীবন হেসে ফেলে আয়াতকে কোলে তুলে নিল। ওরে আমার পাকা বুড়ি রে,
রাগ করার কি আছে? বাবা তো তোমার মাম্মার চোখের ভেতর একটা পোকা পড়েছিল, সেটা দেখছিল, তাই না আরোহী? আমি সব জানি। পাপা মিথ্যে বলছে। পাপা মামাকে কপালে চুমু খাচ্ছিল, আমি চোখ খুলে দেখে ফেলেছি। ওরে আল্লাহ, আমার মেয়ের হাত থেকে আর রক্ষা নেই। কি পাকা পাকা কথা শিখেছে দেখেছো জীবন? এখন থেকে আমাদের নিজেদের রুমও লক করে রাখতে হবে। তা যা বলেছ। আচ্ছা মামুনি, পাপা যদি আমাকে ভালোবাসে, তোমার কি হিংসা হয় বুঝি? তুমি কার দল বলো তো? আমি পাপার দল, কিন্তু মামা পচা হলেও মামাকে একটু আদর দিয়ে দিই। আয়াত এক হাতে জীবনকে আর অন্য হাতে আরোহীর গলা জড়িয়ে ধরে দুজনের গালেই দুটো মিষ্টি চুমু খেলো। আরোহীও আর থাকতে না পেরে আয়াতকে বুকে টেনে নিয়ে আদরে ভরিয়ে দিল। বিকেলের শেষ আলোয় পুরো ব্যালকনিটা তাদের তিনজনের পবিত্র ভালোবাসায় ভরে উঠল। জীবন আরোহীর চোখের দিকে তাকালো, আর আরোহীও এক বুক ভালোবাসা নিয়ে জীবনের দিকে তাকালো। জীবন আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে। তাদের এই সুন্দর সম্পর্কের পূর্ণতা উদযাপনের জন্য একটি মিষ্টি রোমান্টিক শায়রি আবৃত্তি করলো জীবন গম্ভীর ও রোমান্টিক গলায় আরোহীর চোখে চোখ রেখে। তুমি আমার একলা বিকেলের স্নিগ্ধ শান্ত আলো, তোমার ওই চোখের মায়ায় বাঁচতে লাগে ভালো। আয়াত, আমাদের ভালোবাসার এক পবিত্র দান, তোমাদের নিয়েই জড়িয়ে আছে আমার এই জীবন ও প্রাণ। আরোহী জীবনের কাঁধে মাথা রাখলো, আর তাদের মাঝখানে বসে ছোট্ট আয়াত খুশিতে ইয়ে বলে হাততালি দিয়ে উঠল। গোধূলির আলোয় ঢাকা পড়ল তাদের চেনার নীড়, যেখানে রাজত্ব করে শুধুই ভালোবাসা, আনন্দ আর এক মিষ্টি সুখী পরিবার।